আজকে আমরা মেনলি যেটা বুঝবো আহ, সেটা হচ্ছে আমরা যেটা লাস্ট তিনটে স্ট্রাকচারের কথা বলেছিলাম। মোটামুটি বুটস্ট্র্যাপের হয়তো কোর স্ট্রাকচারটা আমরা বুঝেছি, তার সাথে আমরা কিছু কিছু প্রপার্টিকে কোর স্ট্রাকচারে আমরা ফলো করিনি, সেইগুলো কিভাবে হয়। আর মেনলি আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে একটা বুটস্ট্র্যাপের স্ট্রাকচার আমরা বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো হয় সেগুলো দিয়ে ইউজ করতে পারি। আজকে আমরা দেখবো যে যদি আমরা লেআউট বলি, আলটিমেটলি এটাকে বলি আমরা স্ট্রাকচারটাকে লেআউট বলি। তো লেআউট যদি আমরা করতে হয় তাহলে আমরা বলতে পারবো যে 1.1 একটা হলো বুটস্ট্র্যাপ দিয়ে। এটা আমরা দেখেছি। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ কি দেয় আমাদেরকে? বুটস্ট্র্যাপ আমাদেরকে কিছু ক্লাসেস দেয়, কিছু আমাদেরকে গ্রিড সাপোর্ট দেয়, প্লাস আমাদেরকে ও ফ্লেক্স সাপোর্ট দেয়। এই তিনটে সাপোর্ট দেয় আমাদেরকে বাই ডিফল্ট। তাহলে আমরা যদি ভাবি যে ওই স্ট্রাকচারটাকে যদি আমরা বুটস্ট্র্যাপ ছাড়া কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া যদি ইউজ করতে হয়, সেটা আমরা কি কি ভাবে করতে পারি। একটা হতে পারে উইথ ফ্লেক্স মিনস আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো না, উইথ ফ্লেক্স বাট উইদাউট বুটস্ট্র্যাপ। তাহলে শুধু ফ্লেক্স ইউজ করবো, যে ফ্লেক্সটা আমরা পড়েছিলাম এক সময়। পুরো ওয়েবসাইটটাই ফ্লেক্স দিয়ে করা যেতে পারে কমপ্লিটলি, আর এটা হওয়া উচিত। কারণ আমরা বুটস্ট্র্যাপটাকে তখন ইউজ করব যখন আমরা জানি করতে। যেরকম যদি এক্সাম্পল দিয়ে একটা, আমি অনেকগুলো মাস্টার ক্লাসও ডেলিভারি করি। এটা অনেকে বলে যে স্যার অনেকগুলো কোর্সে বা অনেকগুলো জায়গাতে জাস্ট কপি আর পেস্ট করতে হয়, তো সেটা থেকে কি আর শিখবো আর কিভাবে শেখা যায়? অ্যান্সারটা কিন্তু তা না যে শেখা যায় না। ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা লজিক থাকে, যে বলা হলো যে সাপোজ আমি একটা যদি বলি যে 10 + 10, হ্যাঁ, -5 আর -5 ইকুয়াল টু কত হয়? ঠিক আছে, তো 10 + 10 20, 20 তো 10 গেলো 10, তো 10 পড়ে থাকলো, এটা অ্যান্সার হওয়া উচিত। তো এই অ্যান্সারটাকে যখন আমরা জানি যে এটা এইভাবেই হয়, তারপর যদি আমার এই লজিকটা লাগে না, এটা কপি পেস্ট করে নাও। কারণ আমরা জানি যে 10 + 10 -5 -5 করলে এটা হয়, তারপর কপি করতে অসুবিধা নেই। আমরা যদি কোর বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা আগের দিন দেখলাম, সেটা ছাড়া যে ফ্লেক্সের কনসেপ্টটা, ওই কনসেপ্টটা যদি আজকে বুঝি আমরা, তাহলে আমাদের যে লাস্ট ক্লাসে যেটা বলছিলাম না, যে বুটস্ট্র্যাপের স্ট্রাকচার ফলো করলে অনেক কিছু লিমিটেশন থাকে, আর আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি বা যেটা বুটস্ট্র্যাপ আমাদের ডি ফ্লেক্স প্রপার্টি দেয়, সেটা করলে আমরা অনেকটা ইজিতে নিয়ে আসতে পারি। তো ডি ফ্লেক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আমাদের সিএসএস এর প্রপার্টি, ওটা বুটস্ট্র্যাপ প্রপার্টি না। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কিছু করতে পারবো না। বুটস্ট্র্যাপ আমাদেরকে যতটুকু ক্লাস দিয়েছে, যতটুকু স্ট্রাকচার দিয়েছে, তার বাইরে যদি বেরোয়, এর মানে হচ্ছে আমরা কোর বুটস্ট্র্যাপকে ছাড়িয়ে যাচ্ছি। তো আমাদের আগের সাইডটা না কমপ্লিটলি বুটস্ট্র্যাপ দিয়েছিল, ওখানে আমাদের অনেক কন্ট্রোল কম আছে ওখানে। তো আমরা ওই স্ট্রাকচারটাকেই, ঠিক আছে, ওই স্ট্রাকচারটাকে যে একটা লেআউট স্ট্রাকচার আমরা দেখবো, তোমাদের কাছে নোটসে আছে, আমি একটু পরে দেখবো। ওই নোটটাকে আমরা দেখবো যে আমরা একটা লেআউটকে বুটস্ট্র্যাপের হেল্পে কিভাবে আনতে হয়। যদি বুটস্ট্র্যাপের হেল্পে আনতে হয়, তাহলে বুটস্ট্র্যাপ আমাদের ক্লাস দেয়, তো ক্লাস তো আমরা বানাতে পারি এক একটা সিএসএস এর, বুঝলাম। তাহলে গ্রিডটা আমরা কিভাবে আনবো? গ্রিড মানে হচ্ছে আমাদের রেসপন্সিভ যেটা হয়, মানে প্রত্যেকটা ব্রেক পয়েন্টে এত পিক্সেলে যদি আমি কোনো স্ট্রাকচার চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, বা কোনো সিএসএস চেঞ্জ করি, আলটিমেটলি একটা কথা যদি ভাবো, যে আমরা যদি এই গ্রিড সাপোর্টটা বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করছিলাম, যে বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট হয় তোমার ইনলাইন ব্লক। ফ্লেক্স মানে তো ইনলাইন ব্লক, যেটা রো লিখতাম আমরা। তো আলটিমেটলি দেখবে আমরা যখন বলতাম যে সাপোজ মনে করে বললো যে কলাম MD6, এর মানে কি? কলাম MD6 যদি আমরা বলি এখানে, কল এমডি, এর এর মানেটা কি? এর মানে হচ্ছে যে বাই ডিফল্ট তোমার যা আছে তাই, কিন্তু যেহেতু বুটস্ট্র্যাপ মিনিমাম উইডথে কাজ করে, মিন্স বলা হচ্ছে যতক্ষণ না তুমি মিডিয়াম স্ক্রিনে আসছো, ততক্ষণ তোমার যা বাই ডিফল্ট নেচার সেটাই থাকবে। যখনই তুমি মিডিয়ামে আসবে, তখন তুমি কি করবে? 6টা গ্রিড নেবে, এটা তো বলা হচ্ছিল। তো এটা যদি না বলি আমরা, মানে এটা এটা বলার আগে কি হচ্ছিল, আলটিমেটলি তার বাই ডিফল্ট নেচারে ছিল। একবার খালি ভেবে দেখো ভালো করে, যখন তুমি এই ক্লাসগুলোকে অ্যাপ্লাই করছো, তো এর উল্টোটা রিভার্সটা কি হচ্ছে? রিভার্সটা তো যা বাই ডিফল্ট থাকে তাই। তো বাই ডিফল্ট তো ইনলাইন ব্লক থাকে। ইনলাইন ব্লক মানে এক লাইনে ব্লক এলিমেন্ট। যদি আমরা ওটাকেও যদি চেঞ্জ করতে পারি, ইনলাইন ব্লককে যদি ব্লক করে দিই, তাহলে আলটিমেটলি কি হলো? আমরা যখন কোনো গ্রিড পয়েন্টকে সাপোর্ট করি, তাহলে আলটিমেটলি আমরা কি বলি, যে তোমার একটা উইডথের মধ্যে যদি তুমি দুটো বক্স নিচ্ছিলে সাপোজ, তো আমরা চাইছি এবার ছোট স্ক্রিনে তুমি একটা একটা করে থাকবে, মানে আলটিমেটলি ওকে আমরা ইনলাইন ব্লক থেকে ব্লকে নামিয়ে দিলাম। যে সাথে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা চাইলে দুটোকে আবার চারটে, চারটাকে আটটা, আটটাকে দুটো, সব করতে পারি, কিন্তু জাস্ট সিম্পলেস্ট এক্সাম্পল একটা, যে একটা ডিভের মধ্যে সাপোজ মনে করো তোমার দুটো এলিমেন্ট আছে। তো বুটস্ট্র্যাপ খুব ইজিলি করে দেবে, ভাই তুমি 6 6 কলাম দিয়ে দাও যে মিডিয়াম স্ক্রিনে, আর মিডিয়াম হলে তুমি 6টা 6টা গ্রিড পেয়ে গেলে, আর যেই মিডিয়ামের তোমার নিচে হবে ও ফুল বিট নিয়ে নেবে, এটা হওয়া উচিত। তো
তো এরকম গুলোকে যদি আমাদের কোর সিএসএস যদি আমাদেরকে ইউজ করতে হয় উইদাউট ফ্লেক্স, তো আমরা ইজিলি অনায়াসে করতে পারি। তাহলে উইথ ফ্লেক্স যদি আমরা ইউজ করি বাট উইদাউট বুটস্ট্র্যাপ, তাহলে আমরা এখানে কি ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে মিডিয়া। মিডিয়া স্ক্রিন বলো, মিডিয়া কোয়ারি বলো, ঠিক আছে, এটা সিনট্যাক্সে লিখতে গেলে @মিডিয়া। তো আমরা এই মিডিয়া কোয়ারি কিভাবে লিখতে হয় ছোট্ট একটা এক্সাম্পল আজকে দেখবো, যে এই জিনিসটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাবো, এই গ্রিড জিনিসটা পাবো। তাহলে ক্লাস তো আমরা জানি, তাহলে আমরা এইটাও লিখে দিই, আমরা ক্লাস নিতে পারি। তো গ্রিডের বদলে কি লিখতে পারবো, @মিডিয়া। ফ্লেক্সের বদলে কি লিখতে পারবো, যদি আমরা এখানে ফ্লেক্স বলি বা এখানে যদি ফ্লেক্স না বলে ডি ফ্লেক্স, ঠিক আছে, একই ব্যাপার। আমরা এখানে ফ্লেক্স আমার কাছে রয়েছে এখানে কোর সিএসএস এ। তাহলে আলটিমেটলি কি বদলালো, একটাই বুটস্ট্র্যাপের জিনিসটাকে যদি আমরা বানাই তাহলে আমরাও নিজস্ব ক্লাস বানাবো, আমরা এই ফ্লেক্স ইউজ করব, শুধুমাত্র গ্রিড সাপোর্টটা যেটা দিচ্ছিল সেটাকে আমরা এক্সচেঞ্জ করব এখানে আমাদের কোর কোড লিখে, যে কোডটাকে বলি আমরা মিডিয়া কোয়ারি। তো এইভাবে করতে পারি। আরেকভাবে করা যায়, আরেকভাবে করা যায় যে উইদাউট, দুটোই উইদাউট, উইদাউট ফ্লেক্স অ্যান্ড বিএস। তো কনসেপ্টটা হলো যে আমরা ফ্লেক্স ইউজ করবো না, যেটা কিন্তু গুড অ্যাপ্রোচ না, মানে আজকের ডেটে ফ্লেক্স ছাড়া হয় না। যে একটা ছোট্ট এক্সাম্পল দেখে নেবো, যে তাহলে যে ফ্লেক্সও ইউজ না করি আমরা, যেটা এটা মডার্ন টেকনোলজি বা মডার্ন একটা ফিচার CSS3 এর, যদি ওটাও ইউজ না করি, আর বিএস তো দূরের কথা, বুটস্ট্র্যাপ তো দূরের কথা, বুটস্ট্র্যাপ তো ফ্রেমওয়ার্ক, যদি ইউজ না করি তাহলে আমরা তিনটে জিনিস কিভাবে নিয়ে আসবো। তো ক্লাস তো ক্লাসই হয়, আমরা নিজস্ব ক্লাস লিখবো, রেসপন্সিভ করার জন্য সেম @মিডিয়া লিখবো, মিডিয়া লিখবো, কি করলাম, হ্যাশ কেন হলো, মিডিয়া লিখবো। এবার কিন্তু আমরা যদি এইখানে চলে আসি, যে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করছিলাম তাহলে এই ফ্লেক্সটাকে আমরা বলছিলাম এখানে রো, মনে করে দেখবে রো, রোটাকে আমরা বলতে পারি এখানে ডি ফ্লেক্স। তো এই দুটো প্রপার্টি আমরা ইউজ করতে পারতাম বুটস্ট্র্যাপে। মানে এই ফ্লেক্সের কথা মানে হচ্ছে সে আমাকে রো দিচ্ছে বা ডি ফ্লেক্স দিচ্ছে, এই দুটোর মধ্যে যে কোনো এর মধ্যে ইনবিল্ড করলেও আমার একই কাজ হবে। তো বুটস্ট্র্যাপে এটা নিয়ে আসছিলাম। আর গ্রিডে আমরা কি নিয়ে আসছিলাম, গ্রিডে নিয়ে আসছিলাম মনে করো সাপোজ কল, ঠিক আছে, কল, আমি এক্সাম্পল দিচ্ছি একটা, কল এমডি, ঠিক আছে, কল MD6 লিখে দিলাম জাস্ট এক্সাম্পলের জন্য। এইভাবে করেছিলাম, আর ক্লাস তো ক্লাসই হয়। তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা ক্লাস লিখবো, আমরা মিডিয়া লিখবো কার বদলে, এই গ্রিডের বদলে। এটা ক্লিয়ার হলো এখন বাই থিওরিটিক্যাল। আর ফ্লেক্স যখন বুটস্ট্র্যাপ ইউজ করতাম তাহলে তার স্ট্রাকচারটা হচ্ছে রো, আর যেখানে আমাদেরকে আমাদের ফ্লেক্সিবিলিটির কিছু নিয়ে আসতে হবে তখন আমরা ডি ফ্লেক্স ইউজ করতে পারি ওখানে। যেখানে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে সৈকত বলছিল যে কিভাবে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, কিন্তু রো আমাকে বাই ডিফল্ট সেন্টারে আমরা প্রভিশন দেয় না। তখন কিন্তু আমরা জানি ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি আমরা পেয়ে যাই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, অনেক প্রপার্টি আছে, মানে অনেক প্রপার্টি আছে। সেই প্রপার্টি গুলো তার চাইল্ডকে অ্যাপ্লাই করে দেয়। তাহলে আমরা যদি ডিফ্লেক্স প্রপার্টি ওখানে যদি ইউজ করি কোনো একটা র্যাপার বানিয়ে, বা ওর মধ্যে বানানো উচিত না, র্যাপার বানিয়ে যদি ইউজ করি, কারণ রো এর মধ্যে রো থাকতে পারে কিন্তু কলামের মধ্যে কলাম থাকতে পারে না, এটা আমরা পড়েছিলাম, কলামের মধ্যে কলাম আনতে গেলে রো আনতে হবে, এটা ট্রু। তাহলে রো এর মধ্যে যদি রো আনতে হয় তাহলে আলটিমেটলি ওই রোটাকে আমরা ডিপ করে দেবো, আমাদের ডিপ বানিয়ে দিলাম, আর ডিফ্লেক্স দিলাম। ডিফ্লেক্স মানে হচ্ছে আমাদের ফ্লেক্স, আমাদের ফ্লেক্সকে বলি আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, যেটা আমরা লিখি এইভাবে। এই ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটাকে বলছি আমরা ডিফ্লেক্স বুটস্ট্র্যাপে। তো এটা আমরা পড়েছিলাম এক সময়, দেখবে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস নিয়ে অনেক কিছু পড়েছিলাম। তাহলে এই পুরো প্রপার্টিটা বুটস্ট্র্যাপও পারবো আর এখানে তো পারবোই। আর যদি এইটা আমরা অ্যাপ্লাই না করি তাহলে আমরা কি করবো এখানে, তখন আমাদেরকে সিম্পলি কি করতে হবে, ম্যানুয়াল উইডথ, ম্যানুয়াল একটা ডিভের প্যারেন্টের উইডথ নিয়ে কাজ করতে হবে, যেটা গুড অ্যাপ্রোচ না আজকের ডেটে, ঠিক আছে। তো উইডথ প্রপার্টি নিয়ে আমরা কাজ করবো এখানে। তো এই তিনটেকে জিনিসটাকে আমরা বুঝি ছোট্ট একটা লেআউট নিয়ে, তিনটেরই সোর্স কোড তোমাদের কাছে আছে, ঠিক আছে, তিনটারই সোর্স কোড তোমাদের কাছে আছে, কোনগুলো আছে বলে দিচ্ছে। আগে তিনটাকে ফার্স্ট বুঝে নিই আমরা, তারপর টাইম থাকলে কিছু সিএসএস যেগুলো আমরা একটু ছেড়ে গেছিলাম সেগুলো একটু বুঝবো, কারণ আবার আজকে আমরা সিএসএসটাকে একটু র্যাপ আপ করবো, ঠিক আছে। আজকে আমরা একটু র্যাপ আপ করবো সিএসএসটাকে, মানে এই মডিউলটা যেটা ছিল আমাদেরকে আজকে র্যাপ আপ করবো। তাহলে আমরা এটাকে বুঝি, বুটস্ট্র্যাপ দিয়ে ছোট্ট একটা, যেটা আগের দিন দেখেছিলাম তারই একটা স্ট্রাকচার দেখি আমরা, ঠিক। তাহলে স্ট্রাকচারটাকে দেখি, আমি জাস্ট ভিএস কোড নিয়ে নিই। আর এই কোডগুলো তোমাদের কাছে আছে কিন্তু, হ্যাঁ, আমি নতুন কোনো কোড লিখছি না, তোমাদের কাছে যা আছে সেটা দিয়েই আমরা করছি। মানে একটা ওয়েবসাইটে না সব থেকে মেজর মেজর জিনিসটা, কনসেপ্টটা হচ্ছে স্ট্রাকচার বানানো। তো স্ট্রাকচারটা মনে রাখবে, মানে দু তিনটা জিনিসকে মাথায় রাখলো না একদম ইজি হয়ে যায়। যদি তুমি ওই চারটে প্রপার্টি বলেছিলাম না সিএসএস এর মধ্যে, যদি চারটে প্রপার্টিকে যদি মাথায় রাখো, ওই চারটে প্রপার্টি তোমার সারা জীবন কাজে আসবে। সিএস এর চারটে প্রপার্টি যদি বলি এখানে, এই চারটার মধ্যে সব বিলং করে। যদি আমরা বলি একটাকে তোমার সিলেক্টর, তো এটা তো লাগবেই লাগবে না, তুমি কাজই করতে পারবে না, ঠিক আছে। সিলেক্টরের মধ্যে বেসিক ছিল, অ্যাডভান্সের মধ্যে অনেক কিছু ছিল, সেটা আমরা দেখেছিলাম এক সময়। তারপর বলেছিলাম যে তোমার পজিশন,
এটা খুব একটা ইউজ হয় না, কিন্তু যখন তোমরা ফাইন টিউনিং করতে বসবে তখন কিন্তু এটা অনেক সময় দরকার হয়ে পড়ে। ঠিক আছে, এবার হচ্ছে তোমার 3 নম্বর হচ্ছে ফ্লেক্স। 3 নম্বর ফ্লেক্স না লিখে 3 নম্বর ডিসপ্লে লিখে দিই। ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে আমরা ইনলাইন ব্লক ইউজ করতে পারি যদি ফ্লেক্স ইউজ না করতে হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্লেক্স। এই 4টে প্রপার্টির মধ্যে সবকিছু পড়ে। ঠিক আছে, এই 4টে প্রপার্টি আর তার সাথে আজকে আমরা যেটা দেখবো, যেটা 4টে দেখা হয়ে গেছে, একটা হচ্ছে তোমার @media। মানে এই 5টা প্রপার্টি যদি তুমি সিএসএ জেনে গেছো, একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলেও, তাহলে আমরা যে কোনো স্ট্রাকচার তৈরি করতে পারবো। তারপর তুমি ডেকোরেশন করার জন্য তো পুরো দুনিয়ার জ্ঞানও কম। যত তুমি শিখবে, যত পারফেকশন হবে, যত তুমি অ্যাডভান্স লেভেলে যাবে, তত নলেজ তোমার ওখানে কম, মানে সমুদ্রের মতো। কিন্তু বেসিক স্ট্রাকচারটা, যে আমি স্ট্রাকচারটা জেনে গেছি, বুঝে গেছি, এবার আমি ওর মধ্যে যত স্টাফ অ্যাড করবো, মিনস একটা পিজা অর্ডার দিয়েছি, পিজাটা আমি তৈরি করতে পারি সবকিছু। এবার স্টাফ অ্যাড করছি, যে আমি ওর মধ্যে চিজ দেবো, না ওর মধ্যে কোনো ক্রিম দেবো, না ওর মধ্যে কোনো আদার কোনো চকলেট ফ্লেভার অ্যাড করবো, সেগুলো স্টাফ যত তুমি অ্যাড করবে তত তোমার ডেকোরেশন ভালো হবে, বা একটু টেস্ট বা ইউআইটা ফিলটা ভালো হবে। আদারওয়াইজ কিন্তু পিজার যে অ্যাকচুয়াল কনসেপ্ট, পিজাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই 4টে আর মিডিয়া কোয়ারি যেটা আমি আগে পড়িনি, সেটা আজকে আমি দেখবো। এই নোটটা তোমাদের কিন্তু আছে কাছে, আছে না? আমরা এটা আজকে দেখছি না, যেটা তোমরা জানো না। এই নোটটা নিশ্চয়ই একবার চোখ বুলিয়েছো। আমাদের নোটটা খুব বেশি লাগবে না, নোটটার মধ্যে অনেক ইনডেপথ কোড আছে তোমাদের ইনডেপথ জানার জন্য। আদারওয়াইজ ওখান থেকে আমি শুধু দুটো লাইনই ইউজ করবো আজকে। ওই দুটো লাইনের মেন কনসেপ্টটাই হচ্ছে মিডিয়া কোয়ারি কিভাবে লিখতে হয়। যদি আমরা বুটস্ট্র্যাপ বা ম্যাটেরিয়াল ইউআই বা টেলউইন্ড এগুলো যদি ইউজ না করতে হয়, কমপ্লিটলি তোমার ওয়েবসাইটটা কোর সিএসএস দিয়ে চলবে। খুব বেশি যে কোড লিখতে হয় তা না, কিন্তু একটু রিপিটেশন থাকে কোডে। যেহেতু বুটস্ট্র্যাপে রিপিটেশন থাকে না, যে ক্লাসগুলো দিয়ে দিয়ে খুব ইজিলি হয়ে যায়। তো বুটস্ট্র্যাপ থেকে মেনলি আমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করার জন্য যে গ্রিড সাপোর্টটা নিতাম, সেই সাপোর্টটা হচ্ছে এখানে মিডিয়া। আর বাকি আমরা 4টা বুঝেছি। আমি জাস্ট আজকে ব্রিফ করছি এগুলো এই জন্য, যাতে আমরা কি দেখেছি লাস্ট 4-5টা ক্লাসে, ওটাকে জাস্ট এক জায়গায় আমি নোট করে রাখছি। তাহলে আমরা ফার্স্ট দেখি একটা স্ট্রাকচারকে এই বুটস্ট্র্যাপ দিয়ে, যেখানে আমরা বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করব, বুটস্ট্র্যাপের গ্রিড ইউজ করব, আর বুটস্ট্র্যাপের রো ইউজ করব। ঠিক, এই 3টে প্রপার্টি ইউজ করব। দেখা যাক কি করে করা যায়। তাহলে আমরা এখানে আসি, একটা স্ট্রাকচার খুলি। এই কোডটাকে ফার্স্ট বুঝিয়ে আজকে একটু। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কমপ্লিটলি এই যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইচটিএমএল ট্যাগ থেকে ওপেন, এইচটিএমএল ট্যাগ ওপেন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলি পুরো এইচটিএমএল এলিমেন্ট, আমার ডকুমেন্ট আর কি। ঠিক আছে, তো আমি এর মধ্যে হেড ট্যাগ থাকে একটা, আমরা জানি হেড ট্যাগটা হচ্ছে তোমার ফর মেটা ডেটা, ফর ব্রাউজার, এগুলোর জন্য, প্লাস ডিপেন্ডেন্সিস এর জন্য। এটাকে আমি কমেন্ট করে দিলাম, এই মুহূর্তে লাগছে না, হেড ট্যাগের কোনো কাজ নেই। বডি ট্যাগ হচ্ছে আমাদের জন্য, যেটা আমরা রেন্ডার করি, তার মধ্যে সমস্ত আমাদের কন্টেন্ট ডেলিভার হয়। তো এর মধ্যে যা যা আছে আমি জাস্ট এগুলোকে একটু আমি কলাপস করে দিই। তারপর আমি এগুলোকে একটা একটা করে ওপেন করছি, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটার মধ্যে কি কোড আছে। হুম, হুম। আমি পুরোটাকে কলাপস করে দিলাম যাতে একদম সুন্দর বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার দেখো আমি ফার্স্ট এটাকে একবার সেভ করি, সেভ করে একবার রান করি আমি, যে কোন স্ট্রাকচারটা রয়েছে, আর ওই স্ট্রাকচারটাই আমরা অন্যভাবে কিভাবে নিয়ে আসবো। তো একটা একটা স্ট্রাকচার রয়েছে সিম্পল। এই স্ট্রাকচারটা কি বলা হয়েছে, উপরে একটা রিবন আছে, তার নিচে একটা ছোট্ট হেডিং দেওয়া আছে। তো এটা তো কমন, এটা আমাদের কোড দেখলে বুঝতে পারবে, একটা হয়তো ডিভ নিয়েছি বুটস্ট্র্যাপে, আর নিচে একটা ডিভ রয়েছে, আর কোনো ব্যাপার কিছুই না। ডিভ মানে যদি বুটস্ট্র্যাপ স্ট্রাকচার ফলো করি, তাহলে কন্টেনার, রো আর কলাম, এই স্ট্রাকচারটা ফলো করি। ঠিক আছে, এর মধ্যে বলে রাখি যে কন্টেনার বা কন্টেনার ফ্লুইড বলি, ওটা কিন্তু অপশনাল, বাট রো ইজ এ ম্যান্ডেট। রো এর মধ্যে তোমাকে লিখতেই হবে। এইবারে আমরা একটু এটাকে রেসপন্সিবল বুঝে নিই কি করেছি। উপরে পার্টটা কমনই আছে, একটা ব্রেক পয়েন্ট দিকে দেখো, তোমার অ্যাবাউট মি আর টাইটেলটা এক জায়গায় 100% উইডথ নিয়ে নিচ্ছে। ঠিক, বাস এটুকুই করা আছে এর মধ্যে। এটা একটা স্ট্রাকচার, এটা বুঝে নিলে তুমি যে কোনো স্ট্রাকচারই তৈরি করতে পারবে। ঠিক, তাহলে এটা বুঝে কি করেছি আমরা, এই সোর্স কোডটাকে দেখি একটু। এই সোর্স কোডটাকে আমরা দেখি, তাহলে আমরা ফার্স্ট হেডিং এ আসি। এবার ফার্স্ট হেডিং এ এলাম, আমরা কি করেছি, একটা একটা ডিভ নিয়েছি সিম্পল। আমরা জানি যে আমাদের যে লেখাটা আছে, এবার যদি এটা পরপর রাখি আমরা, পরপর রাখলাম, হ্যাঁ, পরপর যদি রাখি, এবার দেখো উপরের যে লেখাটা আছে, রিসাইজ দ্য ব্রাউজার উইন্ডো, সি দ্য রেসপন্সিভ এফেক্ট, ওটা নিশ্চয়ই কোনো একটা আমাদের এলিমেন্ট হবে। নিশ্চয়ই কোনো H1 হতে পারে কন্টেনার, বা পি কন্টেনার হতে পারে, আমরা জানি প্যারাগ্রাফ কন্টেনার বা H1 কন্টেনার, এগুলোর মধ্যেই আমরা মেইনলি ইন জেনারেল লিখতে পারি। আদারওয়াইজ তুমি ডিভের মধ্যে রাখো, কোনো অসুবিধা নেই, সবই কন্টেনার। আমরা পড়েছিলাম সবই হচ্ছে পাত্র, কিন্তু তুমি কোন পাত্রটা রাখছো তার হিসেবে সে রেসপন্স তোমাকে রিয়াক্ট করে জিনিসটা।
যে আমি যদি ওটাকে এখন H1 রেখে দিই তো H1 এর মতো রিয়াক্ট করবে, ওটাকে যদি ডিভে রাখি ডিভের মতো রিয়াক্ট করবে, ওটাকে স্প্যান থেকে রাখি তো স্প্যানের মতো রিয়াক্ট করবে। কন্টেন্ট আমার সেম, কিন্তু রিয়াকশনটা ডিপেন্ড করে হচ্ছে কার মধ্যে রাখছি। তো এগুলো একটু আমরা এখন বুঝতে পারছি যে এটাকে পি ট্যাগে রাখবো না H1 ট্যাগে রাখবো। তখন আমরা নিজের নিশ্চয়ই কল নিতে পারবো যে পি ট্যাগে রেখে নিয়ে তুমি যদি তার ফন্ট সাইজ বাড়িয়ে দাও, প্লাস তুমি তার বোল্ড বাড়িয়ে বোল্ড বোল্ড করে দাও, তো আলটিমেটলি সেই H1 ট্যাগের মতনই হয়ে যায়। কিন্তু H1 ট্যাগ কেন ইউজ করি সেটা আমরা একসময় পড়েছিলাম। তাহলে এটাকে একটা নিশ্চয়ই পি ট্যাগ বা H1 ট্যাগ, যাই ট্যাগের মধ্যে নাও, ওই ওই এলিমেন্টটা আমাদের কার মধ্যে থাকবে, একটা রো এর মধ্যে থাকবে। আর রো থাকে কার মধ্যে, কন্টেনারের মধ্যে, সিম্পল। তো রেডটাকে বুঝে নিই একটু, তাহলে দেখো রেডটার মধ্যে কোথায়, রেডটার মধ্যে হচ্ছে এটাই লিখেছি আমরা, একটা কন্টেনার নিয়েছি, মানে কন্টেনার নাও বা কন্টেনার ফ্লুইড নাও, ইটস আপ টু ইউ। তো আমরা কন্টেনার ফ্লুইড নিয়ে যে 100% রাখতে হয়, দেন আমরা একটা প্রপার্টি ইউজ করেছি বিজি ডেঞ্জার, ঠিক। আর তার পাশে আমরা একটা প্যাডিং নিয়েছি। তো এই প্যাডিং গুলো আমরা নিতেও পারি, নাও নিতে পারি, কালার নিতে পারি, নাও নিতে পারি। আমরা চাইলে আমাদের সমস্ত ক্লাস ইউজ করতে পারি। তো আমি যেগুলো বুটস্ট্র্যাপের রয়েছে সেগুলো যদি ইউজ করতে হয়, আমি জাস্ট হেডটার মধ্যে লিখছি না, আমি এর মধ্যে লিখে রাখছি, যেটা স্টাইল ট্যাগটা এর মধ্যে লিখতে নেই, জাস্ট আমি শর্টকাটের জন্য লিখছি যাতে আমার চোখের কাছে এটা থাকে আর কি। সাপোজ মনে করি বিজি ডেঞ্জার রয়েছে, আমি এটা লিখবো না, আমি বুটস্ট্র্যাপের ক্লাসে শুধুমাত্র রেসপন্সিবিলিটি নিতে চাইছি। তো আমি মনে করো একটা ক্লাস দিয়ে দিলাম যে মাই কালার বলে, COLOR, মাই কালার, ঠিক আছে। প্যাডিংটাকে সরিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম মাই প্যাডিং, PADDING, মাই প্যাডিং, বাস এটুকু দিয়ে দিলাম, এটা আমাদের ক্লাস। এবার কি হলো, দেখো উপরে যে রিবনটা ছিল ওই রিবনটার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না এখন, কেননা ওর কালার ফালার সব চলে গেছে, এখন বাই ডিফল্ট যেটা থাকে ওটাই চলে এসছে, ঠিক আছে। তো আমরা এবার বুটস্ট্র্যাপের মানে জাস্ট এখানে অনেকগুলো আজকে জিনিসগুলো কম্পারিজন করে করে যাবো আমরা, কোর বুটস্ট্র্যাপের সাথে কোর HTML, সরি কোর CSS আর ফ্লেক্স CSS এর কি কি ডিফারেন্স গুলো আছে, জাস্ট একটা আমরা আজকে অনেকগুলো কনসেপচুয়াল নলেজ পাবো আমরা। প্র্যাকটিক্যালটা হয়তো খুব একটা তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে, আমি কনসেপ্ট গুলোকে বলে বলে যাই, তার মধ্যে মিডিয়া মিডিয়া কোয়ালিটি বুঝবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, মাই কালারটাকে আমরা তাহলে কি করলাম, এখানে দিয়ে দিই। আমরা তা জানি যে এভাবে কোর্স শেষে লিখতে হয়। আমরা ক্লাসটা কল করলাম, ক্লাসটা কল করে এখানে একটা কালার দিয়ে দিই, সাপোজ এটাকে দিয়ে দিই পিঙ্ক দিয়ে দিই, যেটা বুটস্ট্র্যাপে দিই সেটাই বুঝতে পারবো। পিঙ্কটাই দিই, পিঙ্ক দিলাম, দেখা যাক চলে এসছে, হ্যাঁ চলে এসছে, ঠিক আছে। আর কালারটাকে একটু করে দিই, মানে ফন্ট কালার, কালারটাকে করে দিলাম হচ্ছে ব্ল্যাক করে দিই। আচ্ছা, এখানে তো তোমার এটাকে ওভাররাইট করে দিচ্ছে। এখানে কোনো ক্লাসে আমরা কিছু ওর ওভাররাইট হচ্ছে, টেক্সট হোয়াইট। ও আমরা ওখানে কেমন লিখছি, আমরা এর মধ্যে লিখছি, সরি, ঠিক আছে। আমাদের এটার বিজি কালার হচ্ছে এইটা, কালারটা তো এখানে দেবো না, ওটা তো অন্য ডিবে আছে, আমরা তো এটা কন্টেনারকে দিচ্ছি আমরা, ওই জন্য হয়তো হচ্ছে না কেন, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে জাস্ট এটা এই কালারটা করলাম। এবার দেখো কনসেপ্টটা, আমরা এখানে একটা কনসেপ্ট বোঝাচ্ছিল, যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি বা টেলভির বা যে কোনো একটা থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক ইউজ করি, তখন তো আমরা যে CSS লিখবো সেটা কিভাবে লিখতে হয় সেটা বোঝার জন্য এই লাইনটাকে আমি টানলাম এখানে। তখন কি করবে তোমরা, যখনই কোনো CSS ফ্রেমওয়ার্ক ইউজ হয়েছে, সহজ একটা ফ্রেমওয়ার্ক CSS, ঠিক তার নিচে আমরা আমাদের CSS-টাকে লিঙ্ক করবো, সেই একদম লিঙ্ক ট্যাগ দিয়ে করব, ঠিক আছে। লিঙ্ক ট্যাগ দিয়ে CSS-টা লিখবে, এই CSS-টার মধ্যে এই কোডটা থাকতো, আমি জাস্ট এখানে লিখে রেখেছি। এই কোডটা মানে স্টাইল ট্যাগ থাকবে না, আমরা জানি যখন আমরা কোনো CSS ফাইল ভরাই তখন শুধুমাত্র ডিরেক্টলি CSS লিখি, আর যখন জাভাস্ক্রিপ্ট লিখবো আমরা তখন ডিরেক্টলি জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। আর যখন আমরা HTML এর মধ্যে এমবেড করি তখন আমরা স্টাইল ট্যাগ লিখতে হয়, যাতে HTML বুঝতে পারে যে এটা হচ্ছে CSS ফাইল। ওরকম জাভাস্ক্রিপ্ট লেখার সময়ও স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। কিন্তু যদি যার ফাইলেই যাকে লিখছি আমরা, তখন কোনো ট্যাগ আর দরকার হয় না, কারণ ও জানে ফাইলটাই ওর, যেমন পাইথন ফাইল ডট পাই, তো পাইথন ফাইলের মধ্যে লিখতে গেলে ও জানে যে এর মধ্যে পাইথনের কোড রয়েছে, ঠিক আছে। তো স্টাইল ট্যাগটা লিখি ফর HTML, যখনই আমরা এটাকে লিঙ্ক করব তখন আমার শুধু কোড থাকবে, ঠিক। তাহলে এখন এই মুহূর্তে আমি লিখে রেখেছি এখানে, লিঙ্ক করছি না। এবার যে কনসেপ্টটা বলছিলাম, যে একটা স্টেপ হচ্ছে যে আমরা যে কোনো CSS যখন অ্যাপ্লাই হয়ে আছে ফার্স্ট, তারপর আমরা আমাদের আরেকটা CSS লিখবো। এটা শুধুমাত্র বুটস্ট্র্যাপের জন্য বলছি তা কিন্তু না। অনেক সময় কি হয়, যখন তোমরা কোনো ইন্ডাস্ট্রিতে বা কোথাও কাজ করবে না, তখন অনেকগুলো প্রবলেম থাকবে, তোমরা হয়তো কোনো একটা প্রজেক্টের মধ্যে কাজ করছো যেটা অলরেডি কেউ হ্যান্ডেল করছে। এবার আমরা ওই কোডটাকে এত কিছু না করে, কি লিখেছে কি না লিখেছে এত কিছু না জেনে আমরা একটা স্টেপ আরো করতে পারি। সাপোজ এই বুটস্ট্র্যাপটাকে ভাবো যে বুটস্ট্র্যাপ না, এটা তুমি আমার কোড দিয়েছো লিখে, মনে করো তুমি তুমি কোনো কোড আমাকে লিখে দিয়েছো, তো আমি জানি যে ওই কোডটাকে খুঁজতে যাবো কোথায়, তার থেকে ভালো হচ্ছে আমি একটা CSS লিখবো, ওই CSS এর মধ্যে আমি আমার কোড লিখবো, আর প্রত্যেকটা কোডের মধ্যে আমরা ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা পাস করে দেবো। তাহলে কি হলো, তোমার কোডটার মধ্যে যা ছিল সেই কোডটা আমার কোডের মধ্যে এটা ওভাররাইট হয়ে গেল, ঠিক আছে। এটা অনলি ফর বুটস্ট্র্যাপ না, মানে এটা হচ্ছে তোমার
কুইকলি তুমি রিপ্লেসমেন্ট করে দিলে, এবার তুমি তারপর আস্তে আস্তে যে কোডটা আমরা এখানে লিখেছি সেই কোডটাকে, যে কোডটা ইউজ হচ্ছে না আর সেটাকে তুমি চেঞ্জ করে দাও। সেটা যদি বুটস্ট্র্যাপ হয় তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সরিয়ে দাও, আলটিমেটলি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করছে ওগুলো সরিয়ে দাও। আদারওয়াইজ তুমি যদি তোমার কোনো সিএসএস ছিল তো ওটাকে সরিয়ে দাও। মানে বেশি অ্যাডিশনাল কোড রেখে ব্রাউজারে কনফিউজ করে লাভ নেই। ঠিক আছে, তো একটা হলো এইটা যে আমরা সবসময় আমাদের লাস্ট ফাইলটা যেটা এফেক্টিভ করতে চাইছি সেটা সবসময় লাস্ট ফাইল হিসেবে রাখবো। নাম্বার ওয়ান, হেড ট্যাগের মধ্যে থাকবে লাস্ট ফাইল। নাম্বার টু হচ্ছে যখনই আমরা কোনো আমাদের প্রপার্টি লিখবো সেখানে আমরা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা পাস করব। আর নাম্বার থ্রি হচ্ছে যখনই আমরা আমাদের প্রপার্টি লিখছি ব্যাকগ্রাউন্ড কালার, তো একটি খেয়াল রাখতে হবে যে এই সেম প্রপার্টি তো ওখানে কনফ্লিকশন নেই, অ্যাপ্লাই নেই। যদি বুটস্ট্র্যাপের মধ্যে নেই তো বিজি কালার বা বিজি, ওটা সরিয়ে দাও ওখান থেকে। মানে তিনটে স্টেপ করলে আমাদের এই কনফ্লিকশনটা আর আসবে না যে ওর ওর ক্লাসগুলোকে অ্যাক্টিভেট করছে না আমাদের ক্লাস অ্যাক্টিভেট করবে, সবসময় আমাদের ক্লাসগুলোই চলবে তখন। ঠিক, তো এটা আমরা বুঝলাম এখন যে বুটস্ট্র্যাপ বা অন্য কোনো সিএসএস থাকলেও আমরা আমাদের সিএসএসটাকে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিয়ে আর ঠিক তার নিচে যদি রাখি আমরা সেটা করে নেয়। কিছু কিছু এক্সেপশন আছে যেটা আমি জাস্ট একটু বলে রাখছি। বুটস্ট্র্যাপ যখন ইউজ করি তার মধ্যে কিছু কিছু এক্সেপশন আছে, কালার নিয়ে, প্যাডিং নিয়ে, মার্জিন নিয়ে। ও কিছু কিছু ক্লাসকে খুব হাই প্রায়োরিটি দিয়ে রাখে ব্রাউজারের মধ্যে। ঠিক আছে, ও কোডগুলোকে এভাবে লেখে, সিএসএস ম্যানিপুলেট করে এভাবে করে রেখেছে নিজের সিডিএন কোডের মধ্যে যে আমরা লিখলেও যদি ওর ক্লাসটা রয়ে যায় তাও ওভাররাইট করতে দেয় না। মানে ওর ক্লাসটাই এফেক্টিভ হবে যদি ওর ক্লাসটা থেকে থাকে, যতই আমরা ইম্পর্টেন্ট ফ্ল্যাগ পাস করি, যতই যেভাবে লিখে না কেন। তো কিছু কিছু এক্সেপশন আছে, ওটা অন্য জিনিস। কিন্তু আমি যেটা বলছি ইন জেনারেল, এক্সেপশন তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব জিনিসে থাকে যে এটা ওর মধ্যে অ্যাপ্লাই হয় না, ওইটুকুটা অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। তো সেটা অন্য জিনিস, সেটা বুটস্ট্র্যাপের মধ্যেও আছে। যেমন একটা এক্সাম্পল বলে রাখলে বুঝতে পারবে, যে বিজি ডার্ক। তো কি করে ডার্ক কালারটাকে সবসময় হাই প্রায়োরিটি দিতে রাখে। তুমি একই একই বাটনের মধ্যে বা একই ডিভের মধ্যে যদি বিজি ডার্ক বলো বিজি ডেঞ্জার বলো, আর দুটোকেই তুমি ইম্পর্টেন্ট দিয়ে দাও বা দুটোকে ইম্পর্টেন্ট সরিয়ে দাও, যেভাবে লেখো না কেন ও বিজি ডার্কটাকেই প্রায়োরিটি হাই দেয়। সে আগে লেখো, পরে লেখো, পরের লাইন রাখো, আগের লাইনে রাখো, ওই ফাইলে রাখো, এই ফাইলে রাখো, ও কিচ্ছু দেখবে না। তো কিছু কিছু এক্সেপশন বাদ দিয়ে বলছি, তো এগুলো হচ্ছে এক্সেপশন। এক্সেপশন গুলো হচ্ছে ওটা ওর ওর জন্য বানানো রয়েছে, তো কিছু ওগুলোকে আমাদেরকে টেক কেয়ার করতে হয়। তখন কিন্তু ক্লাসটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হয় যাতে বিজি ডার পুরোভাবে না থেকে থাকে ওখানে। ঠিক আছে, তো আমরা এইটা জাস্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশন ছিল যে এটার মধ্যে আমরা এটা বুঝে গেলাম। তাহলে হেড ট্যাগটা আবার কাজ এখানে নেই। এবার দেখো এই সেকশনটার মধ্যে যে H4 ট্যাগটার মধ্যে ছিল, H4 বলো বা যাই বলো, আমরা এটা কন্টেনার, আমি এটাকে H4 না লিখে তুমি H2 করে দাও, একটা বড় হয়ে যাবে H2 ট্যাগ। H2 এর মধ্যে আমরা এই ডিভ ট্যাগ, এই ডিভের মধ্যে এটা আছে। ঠিক, এবার এই ডিভের মধ্যে যদি থাকে তাহলে এই ডিভের মধ্যে আমরা কি রেখেছি, টেক্সট সেন্টার, মানে টেক্সটটাকে মাঝামাঝি করে দাও, টেক্সটটাকে মাঝামাঝি করে দাও, টেক্সটটাকে হোয়াইট করে দাও। মানে এই যে ক্লাসগুলো অ্যাপ্লাই হচ্ছিল এখন এইটা যে মাঝামাঝি আছে। এবার দেখো আমরা এইখানে কোনো রো বা কোনো কিছু ইউজ করছি না। যদি এইটা না করতে হয় তাহলে আমরা ডিফ্লেক্সের প্রপার্টিটা এখানে ইউজ করতে পারি, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি। এটাকে যখন ম্যানুয়ালি দেখবো আমরা তখন তো এমনি করতে পারি, শিখে রেখেছি আমরা। এবার ভাবো তোমার এই এই চাইল্ডটা কার চাইল্ড, এই H2টা কার চাইল্ড, এর চাইল্ড, এই ডিভের চাইল্ড। তাহলে আমরা কি পড়েছিলাম, যদি আমরা এই ডিভটাকে যদি আমরা একটা সিএসএস লিখে দিই, এখন ডিসপ্লে করে দিই ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট করে দেবো সেন্টার, আর অ্যালাইন করে দেবো সেন্টার, তাহলে আলটিমেটলি কি হবে, এর যে চাইল্ড গুলো, এই চাইল্ড গুলো H2, এর মধ্যে অনেকগুলো মনে করো ডিভ আছে তোমার, সে ডিভ হোক আর H2 যাই হোক না কেন, জাস্ট ডিভ ফ্লেক্স মানে বা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি বা ফ্লেক্স প্রপার্টি মানে হচ্ছে ওটা ফ্লেক্সিবল হয়ে যায়, আমরা পড়েছিলাম এক সময়। এবার দেখো আগের দিনের কোশ্চেনটা যদি এখানে সলভ করতে হয় তাহলে কিভাবে করতে পারি। এখানে কিন্তু কলম টলম কিছু ইউজ করিনি আমরা, ঠিক আছে, ওটা একটা অন্য জিনিস। কিন্তু আমরা চাইলে এইখানে তুমি ম্যানুয়ালি লিখতে পারো, তোমার একটা ক্লাস লিখে দাও, ওই ক্লাসের মধ্যে তুমি ডিফ্লেক্স অ্যাপ্লাই করে দাও, ডিফ্লেক্স অ্যাপ্লাই করে দাও, তাও হবে। এবার যদি আমার তুমি চাও যারা টেক্সট সেন্টার না লিখে অন্যভাবে কিভাবে করতে হয়, তো অনেকগুলো এন টাইপ অফ অ্যান্সার হতে পারে। একটা যে এটা বলে রাখছে আগের দিনের লিঙ্কের থ্রুতে যে ওইটা কিভাবে করবো, তাহলে এই জিনিসটাকে আমাকে আর ডিফ্লেক্সটা আর পরে আমাকে না দেখলেও চলবে। সাপোজ এখানে ভাবো যে ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্স লেখা মানে হচ্ছে ডিফ্লেক্স, এই ডিফ্লেক্স লিখে দিয়েছো মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স আমি লিখে দিলাম এখানে কোর্সেসের মতো। তাহলে আলটিমেটলি এই চাইল্ডগুলো কি হয়ে গেল, ফ্লেক্সিবল। এবার তুমি পরে কি ক্লাস ছিল, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এন্ড বিটুইন, যা যা ছিল সব অ্যাপ্লাই করে দেখবে। জাস্ট কনসেপ্টটা বুঝে গেলাম যে এইটাকে যদি আমি বলি তাহলে এইটার চাইল্ড হচ্ছে এইটা, তাহলে এইটা অ্যাজ এ কন্টেন্ট কাজ করবে এইটার মধ্যে। কিন্তু লক্ষ্য করে দেখো এই কন্টেন্টটা কিন্তু এর চাইল্ড, কিন্তু ওটা কিন্তু অন্য, মানে একে যদি আমি কন্ট্রোল করি কন্টেন্টের ফ্লুইডকে, তাহলে এটা কন্ট্রোল হবে ডিভ, রেড ডিভটা। আর রেড ডিভটার মধ্যে যদি আমি এখন ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট যা লিখি সেটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র এর মধ্যে, কারণ আমার একটাই কন্টেন্ট আছে। এটা ক্লিয়ার হলো, মানে বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। তাহলে আমার এই পার্টটা এর মধ্যে নেই, জাস্ট ওটা ছিল বলে কানেকশন এটা বলে দিলাম।
আমরা যে স্ট্রাকচারটা দেখছি ওর মধ্যে এই পার্টগুলো নেই, আমরা সব কমপ্লিটলি বুটস্ট্র্যাপটাকে দিয়েই দেখছি। তাহলে আমরা প্যাডিংটা প্যাডিং দিই, তাই তো প্যাডিংটা দিয়ে দিই। প্যাডিং দিয়ে দিলাম একটা 10 পিক্সেলস এর প্যাডিং দিয়ে দিই, 10 পিক্সেলস। এবার দেখি কি হলো। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আগের মতো একটু ফিরে আসছে, কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে। এটাকে একটু রেডি করে দিই আগের মতো, তাহলে কালারটা বুঝতে পারবো। কিন্তু এখন আমরা কোনো বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করি, এটা আমরা আমাদের মতো ক্লাস ইউজ করেছি। জাস্ট একটা এক্সাম্পল বুঝে গেছো, তাহলে তুমি সব জায়গাতেই আমরা আমাদের সিএসএসটাকে লিখতে পারবো। ঠিক আছে, এইবারে এটা একটা পার্ট গেল। এবার আমরা আসি এই পরের পার্টটাও সেম, একটা কন্টেনার নিয়েছি নিশ্চয়ই, আর তার মধ্যে দুটো হয়তো কোনো P1 ট্যাগ H1 ট্যাগ কিছু একটা হবে। তুমি যেভাবে লেখো না কেন, সেই H1 লিখতে পারো, P1 লিখতে পারো, বোল্ড করতে পারো, টেক্সট বাড়িয়ে দিতে পারো, এনি ভাবে করতে পারো। মানে এখানে H1 লেখা আছে বলেই হবে তা কিন্তু না। ঠিক আছে, তুমি কিভাবে রাখছো অ্যাজ এ কন্টেনারে। তাহলে একটা ডিভ নিয়েছিলাম সিম্পল, এই ডিভের মধ্যে তুমি কন্টেন্ট ফ্লুইড নিয়ে তারপর তুমি যা দিচ্ছ পাস করছো, প্রাইমারি কালার মানে তুমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছ, টেক্সট কালার দিচ্ছ, যা যা রাখছো আর অ্যালাইনমেন্ট রাখছো, সেটা আমরা জানি কিভাবে করতে হয় এখন। তো এটা করার পর তুমি কি করলে, দুটো এলিমেন্টের মধ্যে রেখে দিয়েছো। যেহেতু দুটো এলিমেন্ট, যেহেতু আমরা রো ইউজ করিনি, রো ইউজ না করা মানে হচ্ছে মানে এই কন্টেনার এর মধ্যে যদি আমি রো ইউজ করতাম ক্লাসটা, তাহলে কি হতো, রো মানে হচ্ছে যে ওর চাইল্ড গুলো হয়ে গেল ইনলাইন ব্লক, তাহলে ওটা ফ্লেক্সিবল হয়ে যেত। আমরা চাইছি না ফ্লেক্সিবল করতে, আমরা চাইছি এটা ব্লক এলিমেন্টই থাক। মানে বাই ডিফল্ট ব্লক এলিমেন্ট মিনস রো এর মধ্যে না রাখলে সেটা নেচার হচ্ছে বাই ডিফল্ট। তো H1 হচ্ছে ব্লক এলিমেন্ট, তার নিচে হবে লাইনটা P ট্যাগ হবে, তার নিচে হবে বাই ডিফল্ট ওটাই আসছে। একটা আছে মাই ওয়েবসাইট, কেন আমরা বলছি টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে বলছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো দুটোই কি হয়েছে, এই ডিভের মধ্যে ও সেন্টার করে নিয়েছে, সিম্পল, এটা বোঝা গেল। একটা প্যাডিং ওয়াই রয়েছে 5 রয়েছে বলেই আমরা ওই প্যাডিংটাকে টপ আর বটম দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্যাডিংটা তুলে দিলে কিন্তু আর তোমার ওইটা থাকবে না, যতটুকু সে কন্টেন্ট স্পেস নিয়েছে ততটুকু তোমার ওই স্পেসটাকে নিয়েছে। কন্টেন্টার স্পেস আমরা চাইছি কন্টেন্ট আর তার যে কন্টেনার তার মাঝখানে একটা গ্যাপ আসবে, মানে উইদিন দ্য এলিমেন্ট উইদিন দ্য বক্স, সেই যেটা দেখতে পাচ্ছি এটা, এটা বোঝা গেল। মেইন জিনিসটা হচ্ছে এটা আমরা কম্পারিজনটা করবো আজকে তিনটে জিনিসকে, সেটা হচ্ছে এই জায়গাটা দিয়ে। উপরে কমন প্র্যাকটিস করবে, যেগুলো বললাম যদি বুঝতে পারে সেগুলো গুড, না বুঝতে পারলে রেকর্ডিংটা একবার শুনে প্র্যাকটিস করবে, তাহলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে ওগুলো সিম্পল একটা কন্টেনার ডিভ নিয়েছে আমরা। এবার দেখো এখানে যদি বুঝি আমরা অ্যাবাউট মি বা ফটো অফ যাই লেখা আছে সবই তোমার ব্লক এলিমেন্ট। ভালো করে দেখো, এটাও ব্লক, এটাও ব্লক, এটাও ব্লক, সব ব্লক। তাহলে এই এতগুলো ব্লক এলিমেন্টকে আমরা একটা ডিভে রেখেছি, তাহলে নিশ্চয়ই যে ডিপটার মধ্যে রেখেছি সেই ডিপটা ফ্লেক্স না, এখান থেকে আমরা বুঝতে পারি এটা। আর নাম্বার টু, এটাও দেখো ভালো করে, এটাও সব একটা ব্লক এলিমেন্ট, সব পরপর নিচে নিচে আছে, মানে একের পাশে এক নেই। ফ্লোট মানে হচ্ছে বা তোমার ইনলাইন মানেই হচ্ছে যে একটা লাইনে দিয়ে পরপর রেখেছো, এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড পরপর। দেখো তা তো নেই, এটা একটাই এলিমেন্ট, তার নিচে কিছু নেই, তার বাইরে কিছু নেই, ডান দিকে তার নিচে একটা আছে। আবার এই ইমেজটার পুরো একটা এলিমেন্ট, তার নিচে আছে, তাই মানে সবই হচ্ছে ব্লক এলিমেন্ট। তাহলে এটা বুঝতে পারছি যে এটাও আমার ফ্লেক্স না, যার মধ্যে আছে মানে এর বডিটা, এর প্যারেন্টটা, প্লাস অ্যাবাউট মিটার যার মধ্যে আছে সেও, অ্যাবাউট মিটার যে প্যারেন্ট সেও কিন্তু ফ্লেক্স না। কিন্তু এই দুটো এলিমেন্টের প্যারেন্ট মানে অ্যাবাউট মি যার মধ্যে আছে আর টাইটেল হেডিং যার মধ্যে আছে তার প্যারেন্ট কিন্তু ফ্লেক্স। কি করে বুঝলাম, কারণ অ্যাবাউট মি আর টাইটেল হেডিং দেখো পাশাপাশি আছে বাঁ দিক ডান দিকে। কারণ বাঁ দিক ডান দিকে তো কখন হয়, আমরা যখন কোর্স এসে ইনলাইন ব্লক বলি তখন হয়, বা ফ্লেক্স বলি তখন হয়, বা বুটস্ট্র্যাপে আমরা রো ইউজ করি তখন হয়। তিন ভাবে করতে পারি আমরা, এটা বুঝলাম। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করেছি তো নিশ্চয়ই আমরা এখানে রো ইউজ করে হবো। দেখা যাক কি করেছি আমরা এখানে। কোথায় গেল, তাহলে এটা এগুলোকে একটু সরিয়ে দিই, যেগুলো লাগছে না সেগুলো সরিয়ে দিচ্ছি একটু, যাতে পেজটা একটু ইয়ে হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যায়। সেটাও লাগছে না, এটা সরিয়ে দিলাম। এবার দেখো এই জিনিসটা, মানে এটাই বোঝাচ্ছিল, এটাই আমরা তিন ভাবে কম্পারিজন করবো এখন। তাহলে আমরা একটা ডিভ নিয়েছি যেটা নাম দিয়েছি কন্টেনার ফ্লুইড। আমরা জানি একটা মেন কন্টেনারকে র্যাপ করতে হয়, ঠিক, র্যাপ করে দিলাম। তার মধ্যে জানি আমরা তার মধ্যে একটা ডিভ নিতে হবে, সে তার ক্লাসের নাম হচ্ছে রো। যদি রো আমরা দিই তাহলে বুটস্ট্র্যাপ বলে রো মানে হচ্ছে তোমাকে দুটো প্রপার্টি আমি দেবো, একটা হচ্ছে গ্রিডের প্রপার্টি আর একটা হচ্ছে ডিফ্লেক্সের প্রপার্টি। মিনস রো রো লেখা মানে হচ্ছে তুমি এর মধ্যে যা রাখবে সব হচ্ছে তোমার ফ্লেক্সিবল আইটেম। মিনস এই ডিভটা, এই ডিভ হচ্ছে একটা এলিমেন্ট আর এই ডিভ হচ্ছে একটা এলিমেন্ট, দুটো গ্রিন ডিভ। কারণ এই রো ক্লাস যে লেখা আছে দেখো রেড রেড বলো বা ব্রাউন বলো ওই ডিভের মধ্যে আছে। এটা হচ্ছে প্যারেন্ট 44 লাইন, আর 44টা এন্ড হয়েছে 72 নম্বরে। তো 72 আর 44 এর মাঝখানে যেগুলো আছে এগুলো কি, রো এর চাইল্ড। আর রো লেখা মানে হচ্ছে যে আমরা বুঝতে পারি, তুমি ভাবো এখানে লেখা আছে ডি ফ্লেক্স, বুঝলে, ভাবো কারণ এটা লেখা আছে অলরেডি, ঠিক আছে, ডি ফ্লেক্স লেখা আছে। প্লাস আবার কি বলছে, ও আমাকে গ্রিড সাপোর্টটা বাই ডিফল্ট দিচ্ছে, ওই জন্য শুধু রো লিখি এখানে, ঠিক আছে। তো আমরা যে রো লিখলাম তো বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা ফলো করলাম, তাহলে আমাকে ডিফ্লেক্সও লিখতে হবে না, আর বাকি আমাকে রেসপন্সিভ করার জন্য কোনো আর কিছু ম্যানুয়াল কিছু ইউজ করতে হবে না। সে আমাকে বলছে রো এর মধ্যে তুমি কলাম রাখতে পারো, এটা বোঝা গেল। এবার দেখো এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা, এই দুটোই এলিমেন্ট হচ্ছে আমাদের এইটা অ্যাবাউট মি আর এইটা। তো বোঝা যাক কি করেছি আমরা।
তাহলে দেখো আমরা ভালো করে জানি যে প্রত্যেকটা প্যারেন্ট বা প্রত্যেকটা কন্টেইনার 12খানা গ্রিড নিয়ে তৈরি হয় বুটস্ট্র্যাপে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি, এটা একটা যদি ডিভ হয়, এটা একটা ডিভ হয়, এই দুটো ডিপ যদি কোনো একটা প্যারেন্টের মধ্যে আছে, আচ্ছা প্যারেন্টটা হচ্ছে রো, তাহলে নিশ্চয়ই এই দুটো ডিপ 12খানা ডিপকে ডিভাইড করেছে। তা চোখের থেকে দেখেই বোঝা বোঝা যাচ্ছে যে এটা হয়তো 2 3 হবে, আর এটা হয়তো তোমার যদি 2 হয় তাহলে 10 হবে, আর 3 হলে হয়তো এটা 9 হবে। এরকম একটা ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, ফাইন টিউনিং করলে বোঝা যাবে, কিন্তু খালি চোখে দেখে বুঝতে পারছি এটাই হবে। এরকমই হয়তো আছে 3 9 দিয়েছি, সে 2 10 বলো, 3 9 বলো, 4 6 বলো, 4 আর 8 বলো, আলটিমেটলি 12 করে দিলাম আমরা। তাহলে কি বললাম যে মিডিয়াম স্ক্রিন বা তার ওপরে, মিডিয়াম স্ক্রিন বা তার ওপরে তুমি কি করবে, 3টে গ্রিড নেবে। আর এটাকে বলা হচ্ছে ওই সময় তুমি এটাকে 9টা গ্রিড দেবে সেকেন্ড বক্সটাকে। কিন্তু মিডিয়াম স্ক্রিন নিচে হলে আমরা জানি বাই ডিফল্ট, কার বাই ডিফল্ট, রো এর বাই ডিফল্ট। যখন এটা ক্লাস দিয়ে দিয়েছি মনে হচ্ছে বাই ডিফল্ট হয়ে গেল, তাহলে ও রো মিডিয়ামের নিচে 100% উইডথ নেবে। এটাই হচ্ছিল সাইডে দেখো, এখন তোমার লার্জ স্ক্রিনে আছে বলেই এটা কি হচ্ছে, ফুল উইডথে আছে। যেই আমি এটাকে মিডিয়াম স্ক্রিন বা তার নিচে নিয়ে যাব, মিডিয়াম বা এটা মিডিয়াম হয়ে গেল, মিডিয়াম বা নিচে নিয়ে যাচ্ছে, এটা ফুল উইডথ নিচ্ছে, একের নিচে এক চলে আসছে। এটাই আমরা করেছি, এর মধ্যে কিচ্ছু আর ব্যাপার নেই। তো এটা কিভাবে করলাম এটা বুঝতে হবে এখন, ঠিক আছে? তো কলাম MD3 মানে মিডিয়াম স্ক্রিন বা তার উপর হলে তুমি 3টা গ্রিড নেবে। আর তারপরে গুলো বুঝতে যাও না, বিজি লাইট, PY4 এগুলো সব কম, মানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, মার্জিন, এই 4টে জিনিস আমরা কোর CSS দিয়ে লেখাটা সব থেকে বেস্ট, ঠিক আছে? তো এগুলো বুঝতে যাও না, শুধুমাত্র আমরা এখান থেকে বুঝবে এই কন্টেনার বা কন্টেনার ফ্লুইড একটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে রো, আর 3 নম্বর হচ্ছে কলাম। এই 3টে ক্লাসই আমরা সব থেকে বেশি ইউজ করি। আদারওয়াইজ সব ক্লাস আমাদের আমরা জানি কোর্স কোর CSS থেকে, যেমন ডিফ্লেক্স। তো ডিফ্লেক্স ইউজ না করলে চলবে, আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো আমাদের মতো। যখন আমাকে বুটস্ট্র্যাপ অ্যাডিশনাল কিছু দিচ্ছে না, বলে তুমি কোর CSS-টাকেই আমরা ইউজ করছি ডিফ্লেক্স দিয়ে, তো আমরা ইউজ নাও করতে পারি। কিন্তু এই রো এর অল্টারনেটটা নেই আমাদের কাছে কোর CSS এ, অনেক কোড লিখতে হবে। এই কলামের অল্টারনেট নেই, কন্টেনার ফ্লুইডের অল্টারনেট নেই। এটা কিন্তু বলতে পারি যে বুটস্ট্র্যাপ ইউজ করছি বলে কন্টেনার ফ্লুইড, রো আর কলামটা আমরা পাচ্ছি। আদারওয়াইজ প্যাডিং, মার্জিন, ব্যাকগ্রাউন্ড কালার যাই বলো না কেন, সব তো কোর্স যদি এমনি লেখা যায়, তত কিছু তো এর মধ্যে নেই যে আমি ওখান থেকে না লিখে পারবো না। এগুলো তো কনফিউশন বাড়িয়ে লাভ নেই যে কি লিখেছে, এগুলো বাদ বাদ দাও। হ্যাঁ, বিজি ফিজি এগুলো, PY এগুলো ভাবো, প্যাডিং, মার্জিন, লাইট, কালার যা রয়েছে। এবারে তুমি বক্সটা খোলো, তাহলে যেখানে বলা হচ্ছে মিডিয়াম স্ক্রিন বা তার উপরে হলো 3টা গ্রিড নেবে, দেখো এর মধ্যে সবই হচ্ছে ব্লক এলিমেন্ট। সব ডিপ নিয়েছি, বা H1 H2 যা হবে যা নিয়েছো। একটা স্টুডেন্টকে নিয়েছো অ্যাবাউট মি, তার নিচে একটা লেখা লিখেছো, তার মধ্যে একটা তুমি ইমেজ বলে লিখেছো, তার মধ্যে একটা হাইট দিয়েছো বলে ওই বক্সটা আসছে, তার নিচে P ট্যাগ দিয়েছো। আলটিমেটলি সবই তোমার কন্টেন্ট এখানে। তুমি যদি কন্টেন্ট রাখতে তো কন্টেন্ট আসতো, আমরা কন্টেন্টটা রাখিনি, তুমি ইমেজ ট্যাগটাই রেখে দিতে এখানে, এই ডিপটাকে ইমেজটাকে কনভার্ট করে দিতে। আর ওখানে হাইড করতে 200 ইমেজ দেখাতো, আমরা এখানে ইমেজ দেখাইনি, আমরা কি করেছি এখানে একটা গ্রে কালারের বক্স দেখাচ্ছি। তো তোমার যদি ইমেজটাই হতো তো ইমেজটা দেখতে পারতো তুমি, যেহেতু আমি ইমেজ দিইনি, পুরো ডিপটা। তো আলটিমেটলি এখানে তুমি কি করতে, ইমেজ ট্যাগটাকে ঢুকিয়ে দিতে, সিম্পল। আমরা জানি কি করে ঢোকাতে হয়, আগে দেখেছি লাস্ট ক্লাসে। তার P ট্যাগ জানি, H1 ট্যাগ, H3 ট্যাগ সব জানি, এগুলো সিম্পল রয়েছে এগুলো। তো সবই হচ্ছে তোমার ব্লক এলিমেন্ট পর পর আমরা সাজিয়ে দিয়েছি। কারণ এইটা আমাদের ফ্লেক্স নয়, বাট বোঝো, এইটা কিন্তু ফ্লেক্স নয়। এই ক্লাসটা কার জন্য, এর জন্য। এই নিজে হচ্ছে ফ্লেক্স, মানে পুরো ডিভটা হচ্ছে নিজে ফ্লেক্স, ওর কন্টেন্টটা ফ্লেক্স না। এটা আগের দিন বোঝাচ্ছিলাম যে রো বলছে আমার কন্টেন্টটা ফ্লেক্স হবে, মানে এই ডিভটা ফ্লেক্স হবে, কিন্তু ডিভের মধ্যে ফ্লেক্স হবে না। যদি ওটাকে ফ্লেক্স করতে হয় তাহলে হয় এর মধ্যে একটা র্যাপ আপ করো বা র্যাপার লাগাও, বা রো এর মধ্যে একটা তুমি র্যাপার লাগাও, বা তুমি ডিরেক্টলি এখানে ডিফ্লেক্স প্রপার্টি ইউজ করো। ওটা কিন্তু বুটস্ট্র্যাপ প্রপার্টি না, ওটা কোর CSS প্রপার্টি। ডিফ্লেক্স বুটস্ট্র্যাপ প্রপার্টি না, ওটা কোর CSS এর ডিসপ্লে ফ্লেক্স এর শর্টকাট। মিনস ওটা বুটস্ট্র্যাপ দিচ্ছে না আমাকে, ওটা CSS ইউজ করছি আমরা। তো ওটাকে আমি একটা ক্লাস দিয়ে ইউজ করতে পারি। এখন তুমি ক্লাস দিয়ে দিয়েছো, মনে করো ফ্লেক্স বলো, মনে করো দিয়ে দিয়েছো মাই ফ্লেক্স, মাই ফ্লেক্স নাম দিয়ে দিয়েছো। এবার তুমি মাই ফ্লেক্সটাকে ডিফাইন করে দাও। কি ডিফাইন করবে, 3টে ক্লাস দেবে। কি বলবে, একটা বলবে তুমি ডিসপ্লে ফ্লেক্স, একটা বলবে জাস্টিফাই কন্টেন্ট, একটা বলবে অ্যালাইন আইটেমস। এবার তুমি যে ওগুলো কম বেশি করো, তোমার সবগুলো এর মধ্যে অ্যাপ্লাই হবে তখন। এটা কি, এই কনসেপ্টে একটু বোঝার রয়েছে। আগের দিনের ক্লাসটা আর আজকের ক্লাসটা যদি মিক্স করো তাহলে পুরো জিনিসটা তোমার আজকে কমপ্লিট হবে। বুটস্ট্র্যাপ শুধুমাত্র আমাকে এইটা দিল, ফ্লেক্সিবল কার রেসপেক্টে, রো এর রেসপেক্টে। কিন্তু এর মধ্যে যদি করতে হয় তখন কিন্তু বুটস্ট্র্যাপ দিচ্ছে না আমাকে, কারণ আমরা কলামের মধ্যে কলাম লিখতে পারি না, এটা তো ফার্স্ট প্রিন্সিপাল। তখন কিন্তু আমাদেরকে এখানে ক্লাস লিখবো, আর এই ক্লাসটাকে আমরা আমাদের মধ্যে হ্যান্ডেল করবো। তখন আমরা বলবো যে বুটস্ট্র্যাপের মধ্যে যে এই এলিমেন্টটা ছিল এইটাকে আমরা বানালাম ফ্লেক্স, তাহলে এর চাইল্ড হচ্ছে H2 H5 ডিভ, এগুলো এগুলো হয়ে যাবে ফ্লেক্সিবল। যখন দরকার হবে তখন তোমরা করবে, ঠিক আছে? এখন যদি ফ্লেক্স করে দাও তাহলে কিন্তু এগুলো তোমার থাকবে না। যে দেখো এখন যদি ডিফ্লেক্স করে দিই, এর মানে কি হবে, ডিফ্লেক্স মানে হয়ে গেল যে তোমার এই প্রপার্টিটা,
মানে এই প্রপার্টিটা তোমার হয়ে গেল সব ফ্লেক্স ইনলাইন হয়ে গেল। দেখো এবার সেভ করে দিই, এক লাইনে সব হিজিবিজি হয়ে যাবে। দেখো এক লাইনে হিজিবিজি হয়ে গেছে বাঁ দিকে। কারণ আমাদের ব্লক ব্লক চাই না আমাদের, যদি এটা পরপর রাখতে হতো স্পেস নেই বলে হিজিবিজি হয়ে গেছে। তো ডি ফ্লেক্স বলা মানে হচ্ছে তুমি ডিসপ্লে ফ্লেক্স বললে। এবার তুমি একটা আইটেম রাখলে বুঝতে পারতে যে এটাকে তুমি সেন্টার করতে, ডান দিয়ে করতে, বাঁ দিয়ে করতে, আর ভার্টিক্যালি আর হরিজন্টালি দুদিকেই যদি মাঝখানে আনতে হতো। এটা আমরা শিখেছি আগের ক্লাসে, লাস্ট ক্লাসে যে পড়েছিলাম আমরা, জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন্স দিয়ে আমরা একটা কন্টেনারের 9টা পজিশন আনতে পারি। ক্লাসগুলো রিকল করবে একবার। তো ওই ডি ফ্লেক্সটাই হচ্ছে, কিন্তু এটা মনে রাখবে, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ডি ফ্লেক্স এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস নয়, এটা হচ্ছে সিএসএস এর ক্লাস। ওরা শুধু ডি ফ্লেক্স বলছে। প্যাডিং, প্যাডিংটা কার ক্লাস? বুটস্ট্র্যাপের ক্লাস কি না তো। তো প্যাডিংটাকে ইউজ করছে পি দিয়ে, মার্জিনটাকে ইউজ করছে এম দিয়ে, কিন্তু ওটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস না, মানে বুটস্ট্র্যাপের ফিচার্স না, ওটা হচ্ছে কোর সিএস এর ফিচার। ও ওটাকে নিজের ক্লাস বলে দিয়েছে। কিন্তু বুটস্ট্র্যাপের ফিচার কোনটা, সেটা হচ্ছে কন্টেনার ফ্লুইড, রো, কলাম, এগুলো আমরা কিন্তু কোর সিএস এ পাই না। এই জন্য এটা ভুলিয়ে দিও না, বুটস্ট্র্যাপের স্ট্রাকচার মনে হচ্ছে এইটুকুই মনে রাখবে, কন্টেনার ফ্লুইড, রো অ্যান্ড কলাম। বাকি যা ইউজ করি আমরা সিএসএস টাকে ইউজ করি। ঠিক আছে, তো এটা এটা বোঝা গেল সিম্পল। এবার যদি এটাকে আমি মিউট করি, তাহলে পরেরটাকে দেখো সিম্পল একই রয়েছে। এটা 9 নিয়েছি আমরা, মানে মিডিয়াম স্ক্রিন যদি হয় বা তার উপর হয়, কারণ আর কোনো ক্লাস নেই, মিডিয়ামের পরে লার্জ, এক্সট্রা লার্জ আমি কিছু দিইনি। মানে আমরা জানি বুটস্ট্র্যাপ কাজ করে মিনিমাম উইডথে, তো মিনিমাম মিডিয়াম টাচ করে গেলে ও এটাকে এফেক্টিভ করে দেবে। বাস এটুকুই লেখা আছে এর মধ্যে। এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এরপরে কি আছে নিচে দেখো, একটা ফুটার দাঁড়, কি ফুটার আর কিছুই নেই, ফুটারের মধ্যে একটা ডিভ নিয়েছে, ওটাকে বলে দিয়েছে তুমি কন্টেনার ফ্লুইড নিয়ে নাও, আর একটা S2 ট্যাগ। কন্টেন্ট ফ্লুইড মানে হচ্ছে ফুল স্ক্রিন নেবে, নিচে দেখো ফুল স্ক্রিন রয়েছে এই ফুটারটা। আর প্যাডিং ফ্যাডিং কিছু দিয়েছি, এখন জানি আমরা কেন এগুলো আসছে, সেন্টারে কেন আসছে আর প্যাডিং কেন আসছে। সেন্টারে আনতে গেলে আমরা জাস্ট ফ্লেক্স ইউজ করতে পারো আর টেক্সট ইউজ করতে পারো। টেক্সট মানে তোমার হরিজন্টালি হয়, ভার্টিক্যালি আনতে গেলে তোমাকে ওইটা ইউজ করতে হবে, ফ্লেক্স ইউজ করতে হবে। সিম্পল, এগুলো বুঝে গেছে এখন, এগুলো নিয়ে আর বেশি ডিসকাস এই মুহূর্তে করছি না। তাহলে আমরা মেন যে জিনিসটাকে বুঝবো আজকে ক্লাসটা, এটাকে বুঝলাম এতক্ষণ ধরে, যে এই যে স্ট্রাকচারটা আনলাম আমরা, শুধুমাত্র এই যে রোটার মধ্যে বাই ডিফল্ট দুটো ডিভ অটোমেটিক্যালি ফ্লেক্সিবল হয়ে গেল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, এই 3 আর 9 অটোমেটিক্যালি ওই মিডিয়াম ব্রেক পয়েন্ট যদি না থাকে তাহলে ফুল উইডথ নিয়ে নেবে, আর মিডিয়াম হলে সে 3 আর 9 নেবে। এইটা আমরা কিভাবে করব, এটা হলো বুটস্ট্র্যাপ। এটা আমরা মোটামুটি বুঝলাম স্ট্রাকচারটাকে। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটার মধ্যে এইটাকে এবার দেখো, আমরা যদি বুটস্ট্র্যাপ ফলো না করি তাহলে দুটো জিনিস শিখবো আমরা। কি কি? ক্লাস তো বুঝে গেলাম, ক্লাস বলতে কোনটা, ক্লাস বলতে এই তোমার কালার, প্যাডিং, এগুলো তো, এগুলো আমরা আর দেখছি না, সিম্পল জিনিস। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, বুটস্ট্র্যাপ থেকে দুটো জিনিস পেলাম। একটা পেলাম যে আমরা এইরকম সেপারেশন করতে পারলাম, একটা ডিভকে আলাদা আলাদা করে স্ট্রাকচার করতে পারলাম। আর নাম্বার টু, একটা গ্রিড পয়েন্টে গিয়ে ওটাকে আমি চেঞ্জ করতে পারছি, মিনস রেসপন্সিভ। তাহলে এইটাকে আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ না করি তাহলে কি করে করবো, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। ঠিক, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। এটা ক্লোজ করে দিলাম, আমরা খুলি হচ্ছে এইটা। এই সেকেন্ড নোটটা দেখবে লেখা আছে ওয়েবসাইট আন্ডারস্কোর কোর আন্ডারস্কোর সিএসএস ডট এইচটিএমএল। এইটার মধ্যে বুটস্ট্র্যাপ নেই। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু বুটস্ট্র্যাপ নেই। এটাকে একবার আমি সেভ করে এটা রান করি। এটার মধ্যে বুটস্ট্র্যাপ নেই। এবার দেখো এটা এরও সেম রয়েছে। এটাকে আমি একটা রেসপন্সিভ করি, দেখি হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, একই সাইট, সবকিছু একই, যা ছিল একই জিনিস রয়েছে, মানে স্ট্রাকচারটা একই। দেখো শুধু এইটুকু দেখো, বাকি দেখতে হবে না, বাকি ওর মধ্যে এর মধ্যে একটা এক্সট্রা আছে। এই অ্যাবাউট মি আর টাইটেল হেডিংটা দেখো, মানে এই স্ট্রাকচারটাই যদি বুঝে যাও তো যে কোনো স্ট্রাকচার তুমি করতে পারবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা কিভাবে নিয়ে আসবো উইদাউট ইউজিং বুটস্ট্র্যাপ, রেসপন্সিভনেস অ্যাজ ওয়েল এজ তোমার ফ্লেক্সিবল। তাহলে আমরা বুঝি কোডটায় যাই, কোথায় গুলো করতে। হ্যাঁ, তাহলে আমরা এই কোডটাকে প্রথমে একটু ইয়ে করে দিই, দাঁড়াও তাহলে ছোট্ট করে দিই, তাহলে একটু ক্লিয়ার থাকবো। স্টাইল ট্যাগটাকেও একটু ছোট করে দিলাম, হেড ট্যাগটাকেও ছোট করে দিই একদম। বডির মধ্যে এই ট্যাগ গুলোকে একটু গুছিয়ে নিই। গুছিয়ে দিলাম, বাস সিম্পল, এইটুকুই কোড আছে। এবার দেখা যাক কি করেছে আমরা এখানে। তাহলে আমরা ফার্স্ট আসি হচ্ছে কোডটার মধ্যে আসি, সিএসএসটা পরে দেখছি, কোডটার মধ্যে আসি। তো ফার্স্ট কোডের মধ্যে ঢুকলাম। তাহলে একটা আমরা ফার্স্ট করেছি কি, ডিভ নিয়েছি। সিম্পল, একটা ডিভ, যেমন ডিভ নিতে হয়, একটা ডিভ নিয়েছি। ওই ডিভের মধ্যে একটা H4 ট্যাগ আছে, সিম্পল। এই H4 ট্যাগটাকে আমরা কি বলেছি, উপরে তুমি স্টাইল ট্যাগ ইনলাইন সিএসএস লিখে দিয়েছো একবারই, মানে তুমি এটাকে ওখানে না লিখে আমরা একবারই করে দিলাম। তুমি ওকে এখানে না লিখে ইনলাইনই করতে, বা তুমি সরি ইন্টারনাল করতে, একই জিনিস। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, কোনো না কোনো ক্লাসে হয়তো এটা লিখেছিলাম, রয়ে গেছে। তো স্টাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা কি দিয়েছি, রেড, বা ব্যাকগ্রাউন্ড কালার লিখে দাও। এটা একটু অড, ব্যাকগ্রাউন্ড কালারটা লেখা উচিত। সাপোর্ট তো করে যায় ব্রাউজারে ওল্ড গুলো, কিন্তু লেখাটা উচিত না, যেটা HTML5 এর সঙ্গে মিল খাবে।
তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড নিলাম আর প্যাডিং আমরা 5 পিক্সেল নিলাম। এটা সিম্পল, এগুলো দেখতে যেও না, স্টাইলগুলো দেখতে যেও না, সিএসএস আমরা দেখছি না, আমরা দেখবো তোমার ফ্লেক্স অ্যান্ড গ্রিড দেখবো এখন, এগুলো আমরা জানি। তাহলে আমরা এটা সেভ করি, একবার বুঝি সাইডটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উপরেরটার জন্য আসছে, কোনো রেসপন্সিভনেস নেই, কোনো কিছু নেই, মিনস সাইড ছোট হবে ও ছোট হবে, সাইড বড় হবে ও বড়, দেখো বড় হচ্ছে ছোট, কিছু ওর কোনো বলা হচ্ছে না, যখন জায়গা থাকবে না তখন সে নিজেকে অ্যাডজাস্ট করবে, আর পাচ্ছে না তো পাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা কোনো রেসপন্সিবল নেই, কিছু নেই, সিম্পল একটা ডিপ, বুঝে গেলাম এটাকে, তাহলে সরিয়ে দাও। এবার আসছে হেডার। হেডার বলতে কোনটা? হেডার বলতে তোমার এই লেখাটা, যা লেখা আছে মাই ওয়েবসাইট আর উইথ আ ফ্লেক্সিবল লেআউট, যে লেখাটা লেখা আছে, সিম্পল এটাও, কিছু লিখিনি, একটা H1 ট্যাগ নিয়েছি, একটা P ট্যাগ নিয়েছি, তুমি দুটোকে P ট্যাগ লিখতে পারতে, তারপর তুমি একটা সিএসএস বাড়াতে পারতে, যেভাবে করো না কেন আলটিমেটলি একটা আমরা ব্লক এলিমেন্ট নিয়েছি, এটাও ব্লক, এটাও ব্লক, আর একটা ক্লাস দিয়েছি হেডার বলে। হেডার মধ্যে কি লিখেছে দেখি, হেডার যদি না দিই তাহলে কি হতো দেখো, হেডার যদি না দিই আমরা, মানে কোনো কোনো ক্লাস নেই আর কি, শুধু কোর সিএসএস কোর এচটিএমএল লেখা আছে, তাহলে কি হতো দেখো, লেখাটা এরকম হচ্ছিল বাঁদিকে, মাই ওয়েবসাইট আর উইথ আ ফ্লেক্সিবল লেআউট, যেরকম লেখা যায় আর কি, ব্লক এলিমেন্ট, মাই ওয়েবসাইটটা পুরো একটা উইডথ নিচ্ছে প্যারেন্টের, আর উইথ এ ফ্লেক্সিবল লেআউটটাও পুরো একটা উইডথ নিচ্ছে তার প্যারেন্টের, কোনো কালার ফালার আমরা দিইনি, কারণ বডি কালারটাকে আমরা এই কালারটা করে গেছি সব উপরে, এটা একই কালার সবার জন্য আসছে। এবারে আমরা এইটাকে কি ক্লাস দিয়েছি দেখি, জাস্ট সেন্টার ফেন্টার হয়তো কিছু করেছে আমরা, এটা দিয়ে দিই, হেডার বলে ক্লাস একটা দিয়েছি, তো হেডার বলে কি দিয়েছি, আমি এই লোকের সিএসএসটাকে বললাম দেখবো, তাও দেখছি একবার, এটাকে না দেখাটাই উচিত, কেননা সিএসএস তো আমরা জানি এখন কি লিখেছে, কোথায় গেল স্টাইল ট্যাগ, এখানে আমরা আসি হেডারে। হেডারে আমরা একটা প্যাডিং দিয়েছি, ঠিক আছে, টেক্সট অ্যালাইন দিয়েছি, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রিন, বাস এটুকু, আর টেক্সট কালারটা হোয়াইট রয়েছে, মানে বেসিক, আর কিছুই না। প্যাডিং দিয়েছি বলেই উপরে জায়গাটা নিচ্ছে, না হলে যতটুকু কন্টেন্টের সাইজ ততটুকু নিত, আর টেক্সট অ্যালাইন করে দিয়েছি মাঝে মাঝে যে সে আসছে, বাস এটুকুই, হেডারের মধ্যে কিছুই নেই, হেডার পার্টটা বোঝা গেল এখন, হেডার পার্টটা এইটুকুই। মেন স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এইখানে, এখানে আমরা স্টিকি টপ বলে একটা ইউজ করেছি এর মধ্যে, এইটা যে লিঙ্ক গুলো নিয়েছে, তো লিঙ্কটা দেখে দিই, লিঙ্কের মধ্যে কিছু কিন্তু বুটস্ট্র্যাপ নেই, আর কোনো এও নেই, মানে কোনো নতুন জিনিস নেই, তাও দেখে নিই একবার কোডটা, ওটা বাই ডিফল্ট যেরকম শিখেছিলাম আবার তাই দিয়েছে, ঠিক আছে। তো আমরা আসি ন্যাপবারের মধ্যে, হেডারটাকে সরিয়ে দিলাম, বাস একটা একটা ডিভ নিয়েছি, তার মধ্যে 4টে অ্যাঙ্কার ট্যাগ আছে, বাস এটুকুই, 4টে অ্যাঙ্কার ট্যাগ আছে। আর 4টে অ্যাঙ্কার ট্যাগ নিলে আমরা জানি যে সবসময় অ্যাঙ্কার ট্যাগ ইনলাইন হয়, ইনলাইন ব্লক হয় না, ইনলাইন হয়, নাম্বার 1। আর নাম্বার 2, ওর মধ্যে কিছু আন্ডারলাইন একটা লাইন চলে আসে, ঠিক আছে, মানে হাইপার লিঙ্কের একটা আন্ডারলাইন থাকে, ওটাকে যদি সরাতে হয় তাহলে তার জন্য শেষে লিখেছি, মানে এমন কিছু লিখে নিই আমরা যেটা রেসপন্সিভনেস, ফ্লেক্সিবল, এগুলো কিছু ইউজ করিনি, শুধু অ্যাঙ্কার ট্যাগটা যাতে ইনলাইন না হয়, ইনলাইন ব্লক হয়ে যায়, যাতে আমার মধ্যে প্যাডিং ফ্যাডিং দিলে সুন্দর একটা বক্সের মতো উইডথ হাইট মেনটেন করতে পারবো, ওটা দিয়েছি। আর এর মধ্যে যে আন্ডারলাইন চলে আসে দেখবে অ্যাঙ্কার ট্যাগ দিলে, ওই আন্ডারলাইনটাকে আমরা কি করছি, টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিয়েছি, দেখা যাক কি করেছি। তো ন্যাপবার, এই ন্যাপবারটা আমরা সরিয়ে দিলাম, মানে কোনো ক্লাস নেই, বাই ডিফল্ট তুমি যদি লেখো এটা প্রথমবার যখন লিখবে তোমরা, তখন দেখতে এরকম আসবে, দেখো ছোট্ট 4টা লিঙ্ক ট্যাগ আছে, দেখেছো বাঁদিকে, এরকমই আসবে। এইটাকে আমরা শেষে দিয়ে কি করলাম, ফার্স্ট করলাম যে এইটা ইনলাইন না করে তুমি ইনলাইন ব্লক করে দাও, নাম্বার 1, আর নাম্বার 2 টেক্সট ডেকোরেশন নান করে দাও, যাতে তার নিচে কি লেখাগুলো রয়েছে, লাইনগুলো রয়েছে, ওগুলো থাকবে না, বাস এই দুটি প্রপার্টি আমরা অ্যাপ্লাই করেছি, দেখা যাক কি করেছি। তাহলে এই ন্যাপবারটা লিখলাম, আর ন্যাপবার আসি এখানে সিএসএস এর মধ্যে, ন্যাপবার ন্যাপবার ন্যাপবার, এই ন্যাপবার, এটা এটা না এইটা এইটা, লাইন নাম্বার 27, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স, ওই যে বললাম ইনলাইন ব্লক, যে আমরা তো ফ্লেক্স ইউজ করছি না, তো ইনলাইন ব্লকটা কেন ইউজ করবো, যেহেতু কোর প্রপার্টি তো হচ্ছে ইনলাইন, ইনলাইন ব্লক এন্ড ব্লক, তো আমরা ফ্লেক্স ইউজ করতে, ফ্লেক্স মানে ইনলাইন ব্লক, তো ইনলাইন ব্লক না লিখে ফ্লেক্স লিখলাম, যাতে আমরা আরো প্রপার্টি পেতে পারি এক্সট্রা, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট পেতে পারি, এগুলো এগুলো পাবো। আর শুধু তুমি ইনলাইন ব্লক লিখে দাও, তোমার অ্যাজ ইট ইজ থাকবে ওয়েবসাইট, কোনো ডিফারেন্স নেই, কিন্তু তুমি পরে আর কিছু কাজ করতে পারবে না, জাস্টিফাই কন্টেন্ট বা লাইন আইটেমস কার্ড ইউজ করতে পারবে না। ওটা একসঙ্গে পড়েছিলাম যে ফ্লেক্স ছাড়া, মানে ফ্লেক্স আর ইনলাইন ব্লক বা ডিসপ্লে প্রপার্টি একই কাজ করে, কিন্তু যেখানে ইনলাইন ব্লক বা ডিসপ্লে প্রপার্টির কাজ শেষ হয়ে যায়, ফ্লেক্সের কাজ ওখান থেকে শুরু হয়, ঠিক আছে। তুমি ইনলাইন ব্লক লিখবে, দেখবে আমাদের এই সাইডে কোনো পার্থক্য আসবে না, কেন আমি ফ্লেক্সের বাকি প্রপার্টিটা আর ইউজ করিনি এখানে, ঠিক আছে। তো ফ্লেক্স লেখাটাই উচিত, যেহেতু ফ্লেক্স করছি আমরা। তো ফ্লেক্স বললাম প্যারেন্টকে, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি একটা, পজিশন বললাম স্টিকি, আর টপ এটা পড়েছি, এটা এখন বলার দরকার নেই বারবার টাইম নষ্ট করে, পজিশন দিয়েছি স্টিকি, আর এটা দিয়ে দিয়েছি, ঠিক, এটা বোঝা গেল। তাহলে কি হবে, টপ টপ যখন টাচ করবে সে, তখন সে কি হবে, লক হয়ে যাবে ওখানে, স্টিকি মানে চিপকে যাবে। আর স্কাই ব্লু দিয়েছে তার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার, আর ফ্লেক্স বলে দিলাম তার প্রপার্টিকে, ঠিক। সেটা সেভ করে দিই এবার, সেভ করে দিলে আগের মতো হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হয়ে গেল। আর এই যে হোভার করছি, আমি কার্সারটা রাখছি, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ক্লাস অ্যাড হয়েছে পরে, সেটা দেখে নিচ্ছি কোথায় লিখেছি আমরা, ঠিক আছে। মানে বেসিকটা হচ্ছে এইটা, যে এই 4টে একটা ইনলাইন ব্লক হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিয়েছি, সিম্পল, এটা বোঝা গেছে। আর তার মধ্যে নিশ্চয়ই প্যাডিং ফ্যাডিং অ্যাপ্লাই হয়েছে, একবার দেখে নিই, একবার একবার পুরো করে দিই, হ্যাঁ। এই ন্যাপবারের মধ্যে যে আমরা জানি ন্যাপবার স্পেস এ মানে হচ্ছে ন্যাপবারের মধ্যে যে এটা রয়েছে সেইটা,
সেইটার মধ্যে আমরা কি করেছি, কালার দিয়েছি হোয়াইট, প্যাডিং দিয়েছি একটা, প্যাডিং দিয়েছি আমরা, যেহেতু আমরা জানি শর্ট হ্যান্ড যদি এইভাবে লিখি তো এইভাবে করতে পারি আমরা। টপ, টপ যদি আমরা দুবার লিখি তাহলে কি হয়, প্রথমটা হচ্ছে টপ আর বটমের জন্য, আর ডান দিকেরটা হচ্ছে তোমার, সেকেন্ডটা হচ্ছে লেফট রাইটের জন্য, এভাবে লিখতে পারো, বা তুমি লেফট রাইট করে লেখো, যেভাবে লেখো না কেন। মানে প্যাডিং, মার্জিন, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে তোমার টেস্টের মতো। আমরা যখন খাবার খাই না, যে ঝাল কতটা খাবে, নুন কতটা লাগবে, এটা সবার ফ্লেভার কিন্তু আলাদা আলাদা। ওই জন্য প্যাডিং, মার্জিন, কালার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, এইগুলো কিন্তু বেশি মানে করতে নেই, মানে বেশি ডেপথ যেতে নেই, কারণ এটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্টের, ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারের সব আলাদা আলাদা হয়। তো জাস্ট প্যাডিং লিখতে হবে, কতটা দিতে হবে তুমি করে করে দেখবে তোমার কোনটা কতটা ভালো লাগছে, কতটা কম বেশি এইগুলো। তো কালার, প্যাডিং এগুলো কোনো ব্যাপার না, শুধু এখানে একটা ক্লাস ইউজ হয়েছে অ্যাট্রিবিউট টেক্সট ডেকোরেশন। মানে যখনই আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে বা এরকম কিছু ইউজ করি যার মধ্যে বাই ডিফল্ট কিছু টেক্সটে অ্যাপ্লাই হয়ে আছে, নান করে দেওয়া মানে হচ্ছে তুমি ওর মধ্যে অন্য কোনো প্রপার্টি অ্যাপ্লাই করবে না, যেটা বাই ডিফল্ট আমাদেরকে ব্রাউজার দেয়, মানে এজেন্ট দেয় ব্রাউজার বাই ডিফল্ট, শুধু সেটাকেই রাখবে। ঠিক আছে, তো অ্যাঙ্কারটা ইউজ করলে ব্রাউজার যেটা দিচ্ছিল সেটাকে সে ওভাররাইড করে কিছু নতুন কিছু অ্যাপ্লাই করে দিয়েছে অ্যাঙ্কারটা ইউজ করার জন্য। তারপর নান করে দিলাম। তারপরে বলছি যে অ্যাঙ্কার ট্যাগ তুমি তোমার কাজটাকে রাখো, কিন্তু তুমি ডেকোরেশন গুলো তুমি যদি কিছু ইউজ করেছো সেগুলোকে তুমি সরিয়ে দাও, কারণ নান আমরা অ্যাপ্লাই করে দিলাম। এইটা করার জন্য আমাদের এই এই জিনিসটা আন্ডারলাইনটা সরে গেল এখান থেকে। আর হোভার করলে এখানে দেখো বলা হচ্ছে কোথায়, তার নিচে এটা, যে ন্যাববারের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগটা আছে কোলন হোভার, আমরা পড়েছিলাম যে হোভার হয়, অ্যাক্টিভ হয়, ভিজিটেড হয়, ফোকাস হয়, এগুলো হচ্ছে আমাদের সিউডো ক্লাস। তো সিউডো ক্লাসের মধ্যে আমরা পড়েছিলাম না যে হোভারটা সব থেকে বেশি ইউজ হয়, ফোকাসটাও খুব একটা ইউজ হয় না, আর বাকিগুলো ভিজিটেড ফিজিটেড গুলো ইউজ তো হয় না। এখন সব থেকে বেশি যদি বলি আবার সিউডো ক্লাস, তো একটাই কথা মাথায় আসে হোভার। তো হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার করে দিও, আর টেক্সট কালারটা ব্ল্যাক করে দিও, বাস এটুকু বলা আছে। যখনই কার্সার ওর মধ্যে যাবে তখন তুমি এই দুটো জিনিসকে এফেক্টিভ করে দিও, ওইটাই হচ্ছে এখানে। কার্সার রাখলে লেখাটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড কালার দেখো সিলভার কালারের মতো একটা হয়ে যাচ্ছে, তুমি যা দিয়েছো ওখানে তাই হচ্ছে। ঠিক, তো এটা গেল হোভারের, এটার মধ্যে কিছু নেই, এটাকেও মিনিমাইজ করে দিই, এগুলো সবই সিএসএস ছিল। সিএসএসটা আমরা এই মুহূর্তে বুঝে আমাদের কোনো লাভ নেই। এবার মেন ফান্ডে আসে আমরা এখানে, যেটা আমরা দেখবো যে বুটস্ট্র্যাপ যেটা দিচ্ছিল আমাদেরকে, এই জায়গাটা লিঙ্কের নিচে, মানে অ্যাবাউট মি এইটা। তাহলে ভাবো যখন বুটস্ট্র্যাপ দিয়ে করছিলাম তখন আমরা এইটাও একটা ব্লক এলিমেন্ট রয়েছে প্রচুর সবগুলোই, আর এর মধ্যে ব্লক এলিমেন্ট রয়েছে। যেখানে যদি ব্লকের মাঝখানে তোমার যদি কোনো ফ্লেক্স লাগে কোনো অসুবিধা নেই, তুমি ওই ডিপটাকে করে দিও ইনলাইন ব্লক বা ফ্লেক্স। তো তুমি একটা ব্লকের মধ্যে তুমি রাখতেই পারো, এখন তো কনসেপ্টটা বুঝতে পারছো তোমার স্ট্রাকচার। ওই জন্য বললাম একটা কাগজের মধ্যে তুমি যদি একটা খাতা পেন নিয়ে বসো আর একটা ওয়েবসাইট ডিজাইন বানাও স্ট্রাকচার, তখন তুমি বুঝবে যে কোনটা আমাকে ফ্লেক্স নিতে হবে, কোনটা ব্লক নিতে হবে, ব্লকের মধ্যে যদি ব্লক হয় তখন, আর ব্লকের মধ্যে যদি ইনলাইন হয় তখন কি হবে। সিম্পল, বাস প্রপার্টি গুলো চেঞ্জ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, যে সবসময় যেন ফ্লেক্স ইউজ করবো, যাকে যাকে অ্যাপ্লাই করব তার প্যারেন্টকে বলতে হবে ফ্লেক্স। তার প্রপার্টি গুলো হচ্ছে ফ্লেক্সের প্রপার্টি হচ্ছে প্যারেন্টের। আমরা যেটা ইউজ করি ইন জেনারেল, চাইল্ড প্রপার্টি খুব একটা ইউজ হয় না গ্রো ছাড়া। গ্রো ছাড়া কোনো শ্রিঙ্কও ইউজ হয় না, বেসিস ইউজ হয় না, মনে রাখবে এটা, জাস্ট পড়ার জন্য আমরা পড়েছিলাম। শুধু একটা ইউজ হয় গ্রো, গ্রোটা খুব কম ইউজ হয়। তো যদি মনে করো যে কোনটা ইউজ করবো, সবসময় মনে রাখবে প্যারেন্টেরটাই সব থেকে বেশি ইউজ হয়, আর চাইল্ডের মধ্যে শুধু গ্রো ইউজ হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো এই অ্যাবাউট মি এর নিশ্চয়ই একটা ডিভ, এটা একটা ডিভ, তাহলে এটা থেকে বুঝতে পারছি দুটো এলিমেন্ট পরপর আছে, আর এর নিশ্চয়ই যে প্যারেন্ট হবে সে হচ্ছে ফ্লেক্স। এটা কিন্তু বুস্টআপ বলছে না, আমরা শেষে বলছি যে এই অ্যাবাউট মির যে কন্টেনারটা আছে, বক্সটা, পাত্রটা, সেইটা, আর টাইটেল হেডিং এর যে পাত্রটা, যে দুটো বক্সের মধ্যে আছে, এর যে পাশাপাশি আছে, এর মানে হচ্ছে যে এই দুটোর প্যারেন্ট যে, সে কিন্তু ফ্লেক্স। সে যে ডিভের মধ্যে থাকুক না কেন, ডিভের নাম এবিসি হোক আর এক্সওয়াইজি হোক, যাই হোক না কেন, তো আমরা যে ডিভের মধ্যে রাখবো সেই ডিভটাকে বলতে হবে ফ্লেক্স। তাহলে অ্যাবাউট মির কমপ্লিট এন্টায়ার বক্সটা আর টাইটেলের অ্যাবাউট কমপ্লিট বক্সটা দুটোই এরকম প্যারালালি চলে আসবে। বোঝা গেল? দেখা যাক কি করেছে আমরা। তাহলে আমরা কি বলেছি, আচ্ছা এখানে আগে আগে প্রথম কোডে আসি, তারপর আমরা সিএসএস টাকে বুঝবো। এই কোড গুলোকে দেখি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেন কোডটা। তাহলে আমরা কি করলাম, দেখো একটা রো নিয়েছি, এই রোটা কিন্তু বুটস্ট্র্যাপ ক্লাস না, হ্যাঁ মিক্স করে দিও না, আমরা নামগুলোকে সেম সেম রেখেছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। যে কন্টেনার, হেডার, ন্যাবার, রো, এগুলো লিখলে সুবিধা কি হয়, যাতে আমরা লিঙ্ক করতে পারি। তো এটা কিন্তু বুটস্ট্র্যাপ সঙ্গে সম্পর্কই নেই, এই রো মানে হচ্ছে আমাদের ক্লাস, তুমি যা নাম দাও এবিসি এক্সওয়াইজি যা নাম দেবে, কিন্তু নামটা এমন হওয়া উচিত যাতে তুমি পরে বুঝতে পারো প্লাস তোমার কোড অন্য কেউ বুঝতে পারে, ওই জন্য নামগুলোকে সিমিলার রাখতে হয়। তো ক্লাস নিলাম রো, নিশ্চয়ই রোটার মধ্যে কিছু ডিফাইন করবো। আমরা কি ডিফাইন করবো, যদি আমার এই ডিভটা, দুটো এলিমেন্ট রয়েছে 119 নম্বর 129 নম্বরের মধ্যে ডিভটা আছে, নিশ্চয়ই এই ডিভ আর 131 থেকে 143 নম্বর এই ডিভ যদি দুটো সিবলিং হয়, তাহলে আমরা কি চেয়েছিলাম যে পাশাপাশি ফ্লোট হয়ে যাক। তাহলে নিশ্চয়ই এই দুটোর প্যারেন্টকে এই ক্লাসটা, এই ডিভটা, তাহলে এই ডিভটাকে বলতে হবে তুমি ফার্স্ট ফ্লেক্স হয়ে যাও। তাহলে বুঝি আগে লিখেছি কিনা, রোতে আসি, আগে একটা একটা করে বুঝি। আচ্ছা এগুলোকে আমি একটু কমেন্ট, এগুলোকে সব ইয়ে করে দিই, তাহলে লাইনটা কম দেখাবে। এগুলোকে একটু মিনিমাইজ করে দিই।
হ্যাঁ, রোতে এলাম, রোতে কি করলাম, রোতে বলে দিলাম দেখো ডিসপ্লে ফ্লেক্স। এবার একটা প্রপার্টি আমরা ইউজ করেছি এখানে, এটা ইউজ না করলেও চলে কিন্তু করা উচিত। হ্যাঁ, এই ফ্লেক্স র্যাপ আর পড়েছিলাম না এক সময়, যে ফ্লেক্স র্যাপ মানে হচ্ছে যখন তুমি কোনো একটা কন্টেনারকে ফ্লেক্সিবল বানাচ্ছ, তখন কি হয়, তখন হয় যে ওই আইটেমটার মধ্যে যদি কোনো স্পেস থাকেও, তাহলে সে অন্য কাউকে ওয়েলকাম করবে। মানে একটা সিটের মধ্যে দুজন ছিল বসার, যদি ফ্লেক্স হয় তিনজনও কিন্তু সে অ্যালাউ করে দেবে, এটা তো নেচারটা ছিল। আর ওই নেচারটাকে যদি ভাঙতে হয় যে না, তুমি যদি 100 পিক্সেলস এর বক্স আর তোমার কাছে 300 পিক্সেলস রয়েছে মেন কন্টেনারে, তুমি তিনটাই বক্সকে অ্যালাউ করবে, 4 নম্বর বক্সকে অ্যালাউ করবে না কোনোভাবেই। তখন কি বলেছিলাম আমরা, যখন ফ্লেক্স র্যাপটাকে অন করে দিতে হয়, তো ফ্লেক্স র্যাপ বাই ডিফল্ট কি হয়, নো র্যাপ বাই ডিফল্ট, মানে তুমি লেখো আর না লেখো। কিন্তু র্যাপ লিখে দেওয়া মানে হচ্ছে যে এই কন্টেনারের মধ্যে যেখানে ফ্লেক্স লিখেছি, ওই কন্টেনারের মধ্যে যতটা সাইজ দেওয়া হয়েছে ওই বক্স গুলোকে, ওই সাইজ কম্প্রোমাইজ করবে না। ওই সাইজ কম্প্রোমাইজ না করে যদি স্পেস থাকে তুমি অ্যালাউ করো, কিন্তু সাইজ কম্প্রোমাইজ করবে না। তাহলে যদি আমি পুরো 100%কে ডিভাইড করে দিই 40-60, তাহলে তো থার্ড পার্সনের তো কোশ্চেনই আসছে না, যে 60-40 মধ্যে 100। তাহলে যদি 60 আর 40, 40 রাখো 30 করতো 90, আর যদি কোনো এলিমেন্ট 10-এর থাকতো তাকে সে জায়গাটা দিয়ে দিত, যাতে ওইটা একদম না করতে পারে। তার জন্য আমরা একটা ব্লক করে দিয়েছি, এটা ফ্লেক্স র্যাপ র্যাপ করে দিলাম, যাতে এর মানে হচ্ছে ফ্লেক্সের মধ্যে যা আইটেম থাকবে তার যা সাইজ থাকবে, সেই সাইজটাকে তুমি কম্প্রোমাইজ করে কাউকে অ্যালাউ করবে না। তুমি শ্রিঙ্ক হতে পারো, গ্রো হতে পারো, কিন্তু ওটাকে কম্প্রোমাইজ করে তুমি অন্য কোনো এলিমেন্টকে অ্যালাউ করবে না। তার জন্য শুধু ক্লাসটাকে লেখা, তুমি না লিখলেও কিন্তু কাজ করতো, যেহেতু আমার দুটো এলিমেন্ট ছিল ওখানে। কিন্তু লেখাটা গুড অ্যাপ্রোচ যখনই আমরা ফ্লেক্স নিয়ে কাজ করি। যখনই জানি যে ওটার মধ্যে আর কোনো এলিমেন্টকে আমি অ্যালাউ করবো না, তখন করে দেবো ফ্লেক্স র্যাপ র্যাপ। তাহলে রোটা হয়ে গেল আমাদের মেন ডিপটা। ঠিক, তো মেন ডিপটা হচ্ছে কোনটা, যেখানে অ্যাবাউট মি আর টাইটেল হেডিং এর দুটো কন্টেনার আছে। কেন, এর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কিছু নেই বলে আমরা কিছু বুঝতে পারছি না, এটাই করা উচিত, ট্রান্সপারেন্ট থাকাটা। তাহলে রোটা হলো এইটা। এবার দেখো রো এর মধ্যে আসি কোডে, কোথায় গেল, হ্যাঁ, রো এর মধ্যে দেখো এর ভালো করে, রো এইটা 119 নম্বর লাইনে একটা ডিভ নিয়েছি। এই ডিভটাকে নাম দিয়েছি কি, ক্লাস্টার সাইজ। এটা আমাদের নাম, সাইজ, যেটা আমাদের কিছু শেষে লিখে রেখেছি। তো এটার মধ্যে সেম আগের মতনই সব ব্লক এলিমেন্ট রয়েছে, যেটা আগে পড়েছিলাম। তো এটা তো জানি আমরা, পরপর আছে বলে পরপর আছে, কিন্তু এইটা যে ফ্লেক্সিবল কি করে হলো, মানে এই ডিভটা ফ্লেক্সিবল কি করে হয়ে গেল উইদাউট বুটস্ট্র্যাপ, এটা বুঝি। তো একটাকে নাম দিয়েছি সাইট আর একটাকে নাম দিয়েছি দেখো মেন। বাকি কোডটা একই যা ছিল, কারণ এইগুলো তো আমার দরকার নেই ফ্লেক্সিবল করার, এটা তো আমার সব ব্লক এলিমেন্টে থাকবে যেভাবে স্ট্রাকচারটা বানিয়েছি। যদি এগুলোও করতে হয়, এর মধ্যে কোনো একটা করতে হয়, তখন ওইটাকে একটা ডিভের মধ্যে রেখে আবার ডিভ ফ্লেক্স বা ডিসপ্লে ফ্লেক্স লাগিয়ে দেবো আমরা, তখন করতে এবারে বুঝেছি কনসেপ্টটা। তাহলে আমরা এই মেন আর এই হচ্ছে সাইড, এই দুটো হচ্ছে আমাদের এলিমেন্ট বলতে গেলে, এর মধ্যে যা আছে অ্যাজ ইট ইজ রেন্ডার হচ্ছে আমরা জানি। তাহলে এই সাইড আর মেনকে যদি বলতে হয় ফ্লেক্সিবল, সেটা দেখলাম রোতে বলে দিয়েছি ফ্লেক্স, তো আলটিমেটলি সাইড আর মেন ফ্লেক্সিবল হয়ে গেছে। কিন্তু এই সেগ্রিগেশনটা কি করে হলো, এই সেগ্রিগেশনটা ছোট আছে, এটা বড় আছে, কারণ আমরা পড়েছিলাম সব সব যদি থাকে ইকুয়াল ইকুয়াল নিয়ে নেবে, তো 50-50 ওকে প্রোভাইড করে বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট যদি আমরা কিছু লিখতাম না, তো বাই ডিফল্ট কি হতো, ও নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নিত এই দুটোকে, এই দুটোকে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিত। যদি আমরা কোনো সাইজ দিতাম তাহলে টেক্সট র্যাপটা কাজ করতো, আর যদি সাইজ দিতাম না তাহলে অটোমেটিক্যালি সে পুরো উইডথের মধ্যে অ্যাডজাস্ট করবে। তিনটে এলিমেন্ট হলো তিনটে, চারটে হলো চারটে, দুটো হলো দুটো, 50-50। তো দুখানা ছিল 50-50, কিন্তু 50-9 দেখো কম বেশি আছে। এইটা এসছে এই জন্য আমরা কিছু ক্লাস ইউজ করেছি সাইড আর মেনে। কি ইউজ করছি দেখি, ফ্লেক্সের কিছু ক্লাস, যেখানে কি বললাম যে একটা ক্লাস হচ্ছে তোমার মেন কন্টেনারের উপরে, আর একটা হচ্ছে তোমার চাইল্ডের উপরে। তবে কি বললাম, চাইল্ডের উপর হলে একটা ক্লাস ইউজ করি আমরা গ্রো, তো নিশ্চয়ই আমরা ওই সেলটাকে কম বেশি করেছি। কিভাবে করেছি দেখো, জাস্ট ওইটুকু ইউজ করেছি। এবার আসি আমরা রোটাকে বুঝলাম, আচ্ছা হ্যাঁ রো বুঝলাম, ফ্লেক্স আর র্যাপ বুঝলাম। এবার সাইডটা খুলি, সাইডের মধ্যে আর এটার মধ্যে পাশাপাশি রাখি, তো বুঝতে পারবে। তো সাইডকে বলেছি যে ফ্লেক্স প্রপার্টি দাও। দেখবে আমরা ফ্লেক্সের মধ্যে পড়েছিলাম ফ্লেক্স গ্রো, ফ্লেক্স রিং, ফ্লেক্স বেসিস। ওর মধ্যে দেখবে একটা পড়েছিলাম শর্ট হ্যান্ড ফ্লেক্স ওয়ান। দেখবে নোটটা তোমাকে পড়তেও বলেছিলাম যে ফ্লেক্স ওয়ান মানে কি হয়। ফ্লেক্স ওয়ান মানে হচ্ছে যে 100%, যে দুটোকে ফ্লেক্স ওয়ান ওয়ান করে দাও, দুটোই তোমার 100% নেবে, মানে ইকুয়াল নেবে। আর যেহেতু ফ্লেক্সিবল, তো ফ্লেক্সিবল এর দুটো ইকুয়াল ইকুয়াল জায়গা সে ঢুকে যাবে। কিন্তু আমরা বলছি যে ওয়ান লেখো বা 100% লেখো, একই জিনিস। তো আমরা যখন এইভাবে কাজ করি পার্সেন্টেজ লিখি, এখানে তুমি যদি 3 লেখো আর নিচে 7 লেখো, তাও কিন্তু একই ব্যাপার, 3-এর সাথে 10, বা তুমি 0.3 লেখো আর 0.7, তাও কিন্তু একই। কিন্তু আমরা যেহেতু পার্সেন্টেজটাকে বেশি রেফারেন্স দিই আমরা, যেহেতু আমরা পড়েছিলাম এক সময় যে অ্যাবসলিউট ইউনিট একটা হয়, একটা হয় তোমার রেফারেন্স ইউনিট, তখন আমরা পার্সেন্টেজটাকে প্রেফার করি। তো আমরা কি করলাম 30% বললাম, মিনস ফ্লেক্স গ্রো। ফ্লেক্স গ্রোর শর্টকাটটা হচ্ছে এইটা। ঠিক, তো একে বললাম তুমি 30% নেবে কার, সবচেয়ে প্যারেন্টের, প্যারেন্ট কে, রো। রো কত, 100%, ফ্লেক্স 100% হয়। তাহলে তুমি তোমার প্যারেন্টের 30% নাও, আর মেন কে বলা আছে তুমি তার প্যারেন্টের 70% নাও। তো 30-70 কত হয়ে গেল 100,
তারপর তুমি প্যাডিং দিয়ে দাও, বা যেগুলো অপশনাল প্যাডিং ব্যাকগ্রাউন্ড কালার তুমি দাও না দাও, আলটিমেটলি স্ট্রাকচারটা হচ্ছে 30 আর 70 করতে বললাম ওকে। 30-70 করতে বলেছে বলে এরকমটা আসছে। এখন যদি আমি এটাকে কম বেশি করে দিই, এখন সাপোজ মনে করি 40 করে দিই, বা এটাকে করে দিই 70, উল্টো করে দিলাম, বা এটাকে 80 করে দাও। এই সাইডটা অনেকে প্রেফার করে যে মেন কন্টেন্ট তোমার থাকবে এইদিকে, আর ডান দিকে ছোট্ট একটা কন্টেন্ট থাকবে 80+20। এবার দেখো দেখতে এরকম হয়ে গেল। অনেকের সাইড এরকম থাকে যে মেন কন্টেন্ট তোমার বাঁ দিকে রেন্ডার হচ্ছে, আর ডান দিকে কিছু ইনফরমেশন পাস করছো ছোট ছোট। এটা হতে পারে। তো আলটিমেটলি কি হলো, পুরো ফ্লেক্সটাকে আমরা তার ফ্লেক্স গ্রো এর রেসপেক্টে, মানে একটাই এলিমেন্ট আমরা ইউজ করলাম এখান থেকে, ফ্লেক্স এর শর্ট হ্যান্ড ইউজ করলাম, আর বলে দিলাম তুমি এইটা আর এটা হয়ে যাও। চাইল্ডকে বলছি আমরা এখন, চাইল্ডের একটা প্রপার্টি ইউজ করলাম ফ্লেক্স গ্রো। তার শর্ট হ্যান্ড হচ্ছে যে তুমি লিখে তার পার্সেন্টেজ দাও বা নাম্বার দাও, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে এই প্রপার্টিটা শুধু অ্যাপ্লাই করলাম বলে আমার এই জিনিসটা তো অ্যাপ্লাই হয়ে গেল, এটা বুঝলাম। নেক্সট নেক্সট হচ্ছে যে এটাকে যদি আবার রেসপন্সিভ করতে হয়, যে এক সময় আসবে যে সে ব্লক এলিমেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে বুঝিয়ে যাবে মিডিয়ার কোয়ালিটি। এতটা অবস্থা বোঝা গেছে আশা করি। না বুঝতে পারলে কিন্তু বলবে, কারণ এর মধ্যে কিচ্ছু আমরা কিছু করিনি, শুধু ফ্লেক্স প্রপার্টি ইউজ করেছি আর ফ্লেক্স গ্রো ইউজ করেছি, যেগুলো পড়ে এসলাম এক সময়। আমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশন দেখছি আর কিছুই না, তার তার একটা দেখছি, ইউজ কেস দেখছি একটা। ঠিক আছে? আর এগুলো কিছুই না, ফেক ইমেজ যেগুলো বলেছি, ইমেজগুলো লাগানো আছে ওর মধ্যে, সেগুলো কিছুই না, মানে কন্টেন্ট গুলো আর কি। তুমি কিছু ক্লাস দিয়েছো, আর যেগুলো তোমার এগুলো ইউজ হচ্ছে এখানে ইমেজগুলো, এই যে ইমেজগুলো হচ্ছে ইমেজ লেখা আছে, এগুলো কিছু ক্লাস রয়েছে, কোন কালার হবে কিনা, তার ক্লাসের নাম হচ্ছে ফেক আইএমজি, যেহেতু ইমেজ নেই বলে ফেক আইএমজিটা দেওয়া হয়েছে, যে ইমেজ নেই এর মধ্যে। এগুলো কিছু তোমার কন্টেন্ট। আর ফুটের মধ্যে কিছু দিইনি, যেটা আগে পড়লাম, ফুটের মধ্যে প্যাডিং আর একটা অ্যালাইনমেন্ট রয়েছে, আর কিছু দিইনি। আর যেহেতু এটা পুরোপুরি একটা বাই ডিফল্ট একটা H2 এলিমেন্ট তোমার হয়, বা H4 তোমার ব্লক এলিমেন্ট হয়, তো পুরোটাই নিচ্ছে উইথ, আমার কিছু করার নেই ওখানে, মানে ফ্লেক্সও বলার নেই, কিছুই বলার নেই, যেহেতু এটা ফুল এলিমেন্ট নিচ্ছে, মানে তোমার এই সাইটের মধ্যে ফুটারটা তো ফুল নিচ্ছে, তো কিছু করার নেই এখানে, বাই ডিফল্ট হয়ে গেল ওটা। ঠিক? তাহলে এবার দেখো আমরা রেসপন্সিভটাকে বুঝি, যেটা আমরা নেক্সট পার্টটা ছিল। এখানে দেখো আমরা বুটস্ট্র্যাপ যখন পড়েছিলাম, তখন সিম্পলি আমরা কি পাস করে দিচ্ছিলাম, যে তুমি কলাম এমডি বা কলাম এলজি হলে তুমি এটাকে 3 করে দিও বা 4 করে দিও। আমরা ওইটাকে যদি করতে হয় তো কতবার কোড লিখতে হবে দেখো, তো কতবার করে কোড লিখতে হবে। তাহলে দু তিনটায় কোড লিখি আমরা, পরে তোমরা যতবার কোড লিখবে, মানে এক একটার জন্য, যে কলাম এমডি তার জন্য একটা কোড, কলাম এলজি তার জন্য একটা কোড। কিন্তু বুটস্ট্র্যাপ কি বলতো, শুধু তুমি এক লাইনের মধ্যে লিখে দাও, না ওটা ইজি ছিল। তবে অতগুলো কোড লিখবো না, আমরা ছোট্ট করে বুঝি একটু। এখানে মনে হয় একটাই কোড লেখা আছে, এটা দুটো করে দিচ্ছে। দেখো কি করেছে আমরা, জিনিসটাকে বোঝো। তাহলে আমরা এই একটা কি বুঝলাম, যে আমরা ফ্লেক্স দিয়ে আমরা স্ট্রাকচার বা লেআউটটাকে আনতে পারি উইদাউট ইউজিং বুটস্ট্র্যাপ, এটা বোঝা গেছে। রেসপন্সিভ করার জন্য আমরা কি পড়েছিলাম তখন, যে মিডিয়া কোয়েরি লিখতে হয়। মিডিয়া কোয়েরি মানে @media, এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি, @media, @media, তারপর হচ্ছে তোমার কার্লি ওপেন কার্লি ক্লোজ, মানে স্ক্রিনটাকে সরিয়ে দিয়ে এখন, কার্লি ওপেন কার্লি ক্লোজ, এটা হচ্ছে সিনট্যাক্স অ্যাকচুয়ালি। @media মানে বলা হচ্ছে এটা মিডিয়া কোড লিখতে হবে তোমার রেসপন্সিভ করার জন্য। আর কার্লি ওপেন কার্লি ক্লোজ এর মানে তুমি কি লিখবে এর মধ্যে, তুমি এর মধ্যে লিখবে হচ্ছে তোমার সিএসএস লিখবে। আর সিএসএসটা কখন কখন অ্যাক্টিভেট হবে, তার মধ্যে তুমি এখানে একটা লিখবে কন্ডিশন। বাস, এটা হচ্ছে সিনট্যাক্স। মানে বলা হচ্ছে @media মানে হচ্ছে সিএসএস বুঝে যাবে যে এটা আমাকে কিছু রেসপন্সিভ করতে বলা হচ্ছে, গ্রিড পয়েন্ট আমাকে লক্ষ্য রাখতে হবে, যে কোন গ্রিড পয়েন্ট আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে @media বোঝা গেল যে আমার গ্রিড পয়েন্ট চেঞ্জ করতে বলা হচ্ছে। কখন করতে বলা হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন লিখবো এখানে, হয় কন্ডিশন বলো বা বলো ফিচার, FETURE। আর তারপর হচ্ছে কার্লি ওপেন কার্লি ক্লোজ, এটা এইখানে আমরা লিখবো আমাদের সিএসএস বলো যাই বলো, আমাদের প্রপার্টিজ অ্যাট্রিবিউট একমাত্র হচ্ছে সিএসএস। যে মাল্টিপল সিএসএস হয়, মাল্টিপল লেখো, একটা সিএসএস আবার সিএসএস যেভাবে লিখতে হয়, একটা ক্লাস ইউজ করলে কার্লি ওপেন কার্লি ক্লোজ, তার যে ক্লাস আবার কার্লি ওপেন কার্লি ক্লোজ, মানে পুরো সিএসএস গুলো। সাপোজ তোমার কোনো ক্লাস রয়েছে এখানে একটা, মনে করো সাপোজ এবিসি এবিসি এবিসির মধ্যে কিছু রয়েছে, একটা লিখলে এখানে, ঠিক আছে। আবার মনে করো তোমার একটা ক্লাস রয়েছে ওখানে কিছু একটা, .xyz এর মধ্যে কিছু রয়েছে, এখানে লিখলাম কিছু একটা। কিন্তু আলটিমেটলি যত ক্লাস গুলো হচ্ছে, এই কন্ডিশনটা এলে সব ক্লাস অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি চাইছো না আমি না এই ক্লাসটাকে শুরু করতে চাইছি এই কন্ডিশনে, এটা করতে চাইছি না, তখন কিন্তু তোমাকে আবার এরকম আরেকটা মিডিয়া কোয়ারি লিখতে হবে। মানে এটা যে রিপিটেশন, মানে বুঝবো একটু পরে যে রিপিটেশনটা কোনটা হচ্ছে। এবার যে স্ক্রিন কথাটা লিখেছিলাম, স্ক্রিন মানে হচ্ছে ওই নোটটাকে তোমরা পড়বে, যেহেতু আমরা ইনডেপথ যাবার জায়গা নেই এখানে কোর্সে, ওই নোটটা বলে অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে যে মিডিয়া কোয়ারি শুধুমাত্র ডিসপ্লের জন্য হয় না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে তুমি এই রেসপন্সিভনেসটা কার জন্য চাইছো, প্রিন্ট আউট করার জন্য, না কোনো একটা টেক্সট টু স্পিচ রিড করছে এমন একটা সফটওয়্যারের জন্য, না তুমি স্ক্রিনে ডিসপ্লে করার জন্য, যে ইউজার দেখছে মোবাইল স্ক্রিন, ট্যাবলেট স্ক্রিন, যে তিনটে এক্সাম্পল দিলাম, আর অনেকগুলো টাইপের হয়, নোটটা পড়লে বুঝতে পারবে, ওগুলো ইউজও হয় না। ইউজ কেস আজকের ডেটা হয় দু জায়গাতে, একটা হয় প্রিন্ট আর একটা হয় স্ক্রিন। স্ক্রিন মানে হচ্ছে তোমার এই জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে শুধু ডিসপ্লে করার জন্য। আর প্রিন্ট করা মানে হচ্ছে যখন যদি তুমি দেখবে অনেক সময় একটা ওয়েবসাইটের কন্টেন্ট যা দেখা যায়,
ওটাকে যখন প্রিন্ট করো না, মানে প্রিন্ট আউট করো প্রিন্টার দিয়ে, তখন দেখবে ওটা অন্যরকম হয়ে যায় বাই ডিফল্ট। তো অন্যরকম হয় কি করে ওটা, তখন হয় কি ওখানে প্রিন্ট লিখতে হয়, মানে প্রিন্টের জন্য। মানে এই প্রিন্টের মধ্যে যদি হয়, এর মানে হচ্ছে যদি ইউজার প্রিন্ট করতে চায় তাহলে কাজ করবে ওটা। স্ক্রিন মানে হচ্ছে তোমার স্ক্রিনে দেখার জন্য ওটা করা হচ্ছে, প্রিন্ট মানে হচ্ছে প্রিন্ট আউটের জন্য করা হচ্ছে। তো এরকম করে এগুলোকে চেঞ্জ করতে হয় কি জন্য, আর কিছু যদি না লিখি গ্লোবাল সবার জন্য। তো সিএসএস বলে বা ব্রাউজার বলে ভাই আমাকে একটা কিছু বলো না আমি কি করে বুঝবো, তখন আমরা বলে দিই এটা একটা কাজ করো, তুমি স্ক্রিনের জন্য অ্যাপ্লাই করো, স্ক্রিনের জন্য অ্যাপ্লাই করো, আর তার পাশে সিনট্যাক্স পাস করতে হয় এন্ড। এটা এটা সিনট্যাক্স। মানে সবথেকে কম সিনট্যাক্সটা কি বললাম, @media কন্ডিশন কার্লি ওপেন কার্লি ক্লোজ। তার সাথে স্ক্রিনটা লিখলে সুবিধা কি হলো, আমরা বলছি এটা স্ক্রিনে ডিসপ্লে করার জন্য তুমি আমাকে এই জিনিসটা করে দেবে। আর এন্ড মানে হচ্ছে মাল্টিপল যখন কিছু লিখি আমরা কন্ডিশন, তখন তো একটা এন্ড বাই ডিফল্ট থাকে, তুমি লিখতে পারো না লিখতে পারো, কিন্তু আরেকটা এন্ড কখন লিখবো যখন মাল্টিপল কন্ডিশন হবে, যে এই কন্ডিশনটা হবে এন্ড আবার এই কন্ডিশনটা হবে। সবাই এখানে আরেকটা কন্ডিশন রয়েছে আমার, ঠিক আছে, এই কন্ডিশনটাও রয়েছে, কি লিখলাম কন্ডিশন। তো এই কন্ডিশনটাও মিট করতে হবে, এই কন্ডিশনটা মিট করতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করবে। তখন এন্ড মানে যেটা বলি বলি আমরা যে তুমি এক কাজ করো, আমাকে বিস্কিট অ্যান্ড কফি দাও, তো দুটোই দাও। তো এরকম এন্ড, তো প্রথম এন্ডটা মনে হচ্ছে যে স্ক্রিন হচ্ছে একটা ফিচার, তার পাশে এন্ড হচ্ছে আবার এটা একটা ফিচার, তো বাই ডিফল্ট একটা এন্ড থাকে সবসময়। তো বাই ডিফল্ট যে সিনট্যাক্সটা বলি যেটা লেখা উচিত গুড অ্যাপ্রোচ, সেটা হচ্ছে এই সিনট্যাক্সটা। এবার দেখো এই সিনট্যাক্সটা হয়তো তোমরা বুঝতে পারছো কি লিখেছে আমরা। @media আমরা জানি এটা সিএসএস বোঝা গেল, এটা রেসপন্সিভ করার জন্য বলা হচ্ছে। স্ক্রিন মানে হচ্ছে ডিসপ্লে করার জন্য, মানে ডিসপ্লের জন্য অ্যাপ্লিকেবল এটা। অ্যান্ড তারপর কন্ডিশন, কন্ডিশনটা আমরা মেইনলি দুভাবে দিই, একটা লিখি মিন উইডথ, একটা লিখি ম্যাক্স উইডথ। মিন উইডথ অ্যান্ড ম্যাক্স উইডথটাই আমরা সব থেকে বেশি প্রেফার, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ ইউজ করে মিন উইডথকে, যেমন কলাম MD6, এর মানে হচ্ছে এমডিটা না আসা পর্যন্ত ও অ্যাক্টিভেট হয় না। মানে হচ্ছে মিনিমাম উইড, মানে মিনিমাম ওকে এতটা দিতে হবে তবে সে অ্যাক্টিভেট হবে। আর ম্যাক্সিমাম মানে হচ্ছে সে অ্যাক্টিভেট হয়ে আছে জিরো থেকেই, ওর ওই দূর পর্যন্ত যাবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 10 পর্যন্তই যাবে, 11 থেকে কিন্তু আর সে কাজ করবে না, সেটা ম্যাক্স উইড। তাহলে যখন আমরা মিন আর ম্যাক্স একসঙ্গে লিখবো তখন আমরা এন্ড অ্যাপ্লাই করবো। তাহলে দেখো এখানে কি করা হচ্ছে, যদি আমরা এইভাবে লিখি, এবারে ভাবো একটা কন্ডিশন, মানে আমি যেহেতু এটা কোর লিখছি আমরা অনেকবার লিখতে হবে, মানে যেটা লিখতাম কলাম MD6 তার জন্য একটা মিডিয়া এরকম, কলাম LG6 আবার একটা লিখতে হবে, তো অত লিখছি না, জাস্ট তোমার কনসেপ্টটা বোঝো, কারণ এটা যেহেতু রিপিটেশন কাজ, তোমার এটা বুঝে নিলে তোমার সব করতে পারবে। এটা করতে করতে হয় না বলে বুটস্ট্র্যাপটা ইউজ করা, ঠিক আছে, যে এত কোড কে লিখবে বসে বসে। তো এবার দেখো কনসেপ্টটা বুঝে বুঝে গেলেই হবে, বোঝাটাই হচ্ছে কাজ। আমরা চাইছি যে এখন তো লার্জ স্ক্রিনে রয়েছে, তো আমরা দুটো কন্ডিশন দিই বা তিনটে কন্ডিশন চারটে কন্ডিশন বলো বা দুটোই দিই অ্যাটলিস্ট, যে আমরা চাইছি যে মিনিমাম 600, 600 না 576, মানে তোমার যখন স্মলটা ঢুকবে, তো 576 এক্স্যাক্টলি না করে মনে করো 600 বলি রাউন্ড ফিগারে, 600 পিক্সেলস মিনিমাম যখন আসবে, তখন তোমার আহ, এইটা ব্লক এলিমেন্ট হয়ে যাবে। মানে একটা কন্ডিশন দিচ্ছে, তখন আমরা পার্সেন্টেজ বাড়াচ্ছি না, 30 40 কিছু করছি না, বলছি ব্লক করে দাও। তো ব্লক মানে আলটিমেটলি কি হলো, তখন তোমার পার্সেন্টেজটা ম্যাটার করলো না। ব্লক মানেই হচ্ছে যে তুমি এটাকে ব্লক এলিমেন্ট করে দিলে, মানে ফুল উইডথ দিয়ে দিলে, মানে আলটিমেটলি তুমি 100% বলো বা ব্লক বলো একই জিনিস। তো আমরা ওইটাই ইউজ করি সবসময়, যে তুমি তার যে রো এর ডিরেকশনটা মানে ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট কি হয়, রো, ইনলাইন ব্লক হয় রো। যদি কলাম বলো তো কি হয়, উল্টো হয়ে যায়। মানে যেটা যেটা কোর সিএসএস এ কমন ডিভ ব্লক এলিমেন্ট, সেটা বুটস্ট্র্যাপে বা ফ্লেক্সে উল্টো হয়ে যায়, তাই তো হয়। তো আমরা যদি এখন বলি যে তুমি 600 পিক্সেল যদি রিচ করো, তুমি তোমার ডাইরেকশনটাকে কলাম করে নিও, তাতে কি হয় দেখা যাক। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কিছুই না, আমি বলছি মিনিমাম বলছি, এবার বলছি মিনিমাম উইথ 700 না দিই 600 বলছি, যাতে আমরা স্মলটা কাছাকাছি যেতে পারি। তুমি এগুলো এক্স্যাক্টলি করতে পারো লিখে লিখে, যে 600 দেবে না 575, তোমার কাছে ফুল কন্ট্রোল চলে এলো, যেটা বুটস্ট্র্যাপে নেই। যে বুটস্ট্র্যাপে দেখবে 1400 না কত আছে, তারপরে নেই। এবার তুমি চাও যে না আমি চাইছি যে 4000 পিক্সেল এর জন্য একটা কিছু লিখবো, যে বড় টেলিভিশনে তা কি হয়, সেই কোডটা যদি করতে, তখন কিন্তু আমাদেরকে এরকম ক্লাস লিখতে হবে। এবার দেখো বলা হচ্ছে যে মিনিমাম উইডথ যখন 600 হবে, এর মানে 600 পর্যন্ত মিনস 599 পর্যন্ত যা চলছে সাইটে তাই চলবে, বোঝা গেল এটা। আর 600 বা তার বিয়ন্ড, যেহেতু আমার আর কোনো ক্লাস অ্যাড করছি না, 600 বা তার বিয়ন্ড হলে তুমি এর নিচে ঢুকবে। আর রো বলে একটা ক্লাস আছে আর ন্যাপবার বলে একটা ক্লাস আছে, তার মধ্যে যা আছে তাকে তুমি ফ্লেক্স ডাইরেকশনটাকে কলাম করে দাও। মিনস কলাম বলতে কি হলো, কলাম বলতে রো যদি বাই ডিফল্ট তোমার রো ছিল ফ্লেক্স ডাইরেকশন মানে ফ্লেক্স ছিল, তো ফ্লেক্স যদি বলা আছে রোতে, আর ন্যাপবারও যদি ফ্লেক্স বলা আছে সে বলা আছে, তো দেখতে পাচ্ছি আমরা ওটাকে আমরা কি করে দিচ্ছি, কলাম করে দিচ্ছি। কলাম মানে হচ্ছে এইগুলো আর ফ্লেক্স এর বাই ডিফল্ট ওটা থাকবে না। দেখা যাক এটা সেভ করি। এখন তোমার কততে আছি, এটা এটা হচ্ছে ফুল উইডথে আছে আমরা, ঠিক আছে।
আমরা এবার আসি তোমার 600 পর্যন্ত আসি। 600 কি হলো, আমরা কি কি দুটো ক্লাস লিখে দিয়েছি ওর মধ্যে? মিনিমাম উইডথ 600 হলে, আর রো আর ন্যাপবার, রো আর ন্যাপবার এটা তো ফ্লেক্সি আছে, ঠিক আছে, এটা ফ্লেক্স, এটা হয়ে গেল কলাম। আর ন্যাপবার কোথায়? ন্যাপবার 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 ন্যাপবার, এটাও ফ্লেক্স, এটাও হয়ে গেল কলাম। আর ন্যাপবারের মধ্যে কি আছে? ন্যাপবার দরকার নেই, আমার রো দরকার। রো এর মধ্যে কি আছে? দুটো আইটেম ছিল, ঠিক আছে, ঠিক আছে, সেভ হলো না। আমরা তার কিছু ক্লাস ক্লাস কিছু তো দিইনি। ধর এটাকে আবার ওপেন উইথ করি। রো 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 দাঁড়াও, কিছু চেঞ্জ করলাম কি এখানে আগেরটাতে? এই ক্লাসগুলো থেকে চেঞ্জ করিনি তো। এটা 20%ই আছে, এটা 80%ই আছে। ঠিকই আছে, দাঁড়াও, এটাকে একবার কমেন্ট করে দিই। একবার কমেন্ট করে দিয়ে দেখি 2080টা আসছে তো। আর 2020 আসছে এখানে, ঠিকই আছে। এটা কাজ করলো। এটাকে অ্যাকচুয়ালি একটু বেশি রাখি, 80 না করে এটাকে 70 করে দিই। তাহলে স্পেসটা যদি না পায়, সে অটোমেটিক্যালি ব্লকের মতো ট্রিট করতে লাগবে। তো স্পেস দিতে হবে একটু, হ্যাঁ ঠিক আছে, স্পেসটা দিলাম ওকে। স্পেস দিয়েছি, এখন সেম স্ট্রাকচারে রয়েছে। তোমার এরপরে জায়গা পাচ্ছে না বলে সে নেমে যাচ্ছে, ঠিক আছে, ওটা অন্য অন্য ইস্যু। আমরা ফ্লেক্স 70%, বা এটাকে উল্টো করে দিই, কারণ এর মধ্যে কন্টেন্টটার হাইট গুলো বেশি, কম বেশি আছে, ঠিক আছে। যে স্ট্রাকচারটা যাতে বিহেভ করে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই আসছে, কেননা এর মধ্যে জায়গাটা সে পাচ্ছে। ব্লক এলিমেন্টের একটা প্রবলেম কি, যতক্ষণ সে জায়গা পাবে ততক্ষণ থাকবে, আদারওয়াইজ জায়গা পাবে না তখন সে নিজেকে আবার নিচে নামাতে শুরু করে দেবে, মানে কন্টেন্টের মধ্যে স্পেস নেই আর, তখন তো আর বাধ্য হয়ে সে নিচেকে নামিয়ে দেবে। ওটা একটা অন্য ইস্যু। আমরা কোথায় ছিলাম? এখানে আসি, হ্যাঁ, এটাকে আমরা একটু আনকমেন্ট করলাম। একটা প্রথমে করি হচ্ছে 1200 দিই। 1200 হচ্ছে মিনিমাম। 1200 মিনিমাম হলে আমরা কি করে দেবো? ফুল বিট করে দেবো, ঠিক আছে। মিনিমাম 1200 মানে এখন তোমার ফুল বিট থাকা উচিত, ঠিক আছে, ফুল বিটতে আছে, 1200 ক্রস করে গেছে। যে 1200 নিচে আসবো, হ্যাঁ এবার ঠিক আছে। আগেরটা কি হচ্ছিল, স্পেসটা পাচ্ছিল না, যেহেতু আমরা না প্রত্যেকটার মধ্যে উইডথ আর হাইট মেনশন করেছি এগুলোর মধ্যে। তো ওটা একটা অন্য জিনিস, ঠিক আছে। আমরা এখন দেখি, এবার আমরা একটা ক্লাস দিলাম, একটা আমরা আরো মাল্টিপল ক্লাস দিই। আমরা একটা মাল্টিপল ক্লাস দিই। আমরা এই ন্যাপ বারটাকে নাও দিতে পারলেও হতো, শুধুমাত্র রোটাকেই দিই, তারপর দেখতে একটু ভালো লাগবে, হ্যাঁ। হ্যাঁ, রোটা দিলাম না, রোটা তো এটা ছিল না আমাদের ন্যাপবারটা, লিঙ্কটা তো, লিঙ্কটা দিয়ে লাভ নেই, এটা এমনি থাক, কোনো অসুবিধা নেই। পেজ ছোট হলে থাকবে এরকম, আর পেজ বড় থাকবে এরকম, শুধু আমাদের মাত্র এটা যে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে কি করি, আমরা এটাকে মিনিমাম উইডথ করলাম। মিনিমাম উইডথ করলাম এটাকে, যেটা দিয়েছিলাম 600। 600 করলে আমরা বলছি একে তুমি কলাম হবে। তারপর বলছি আমরা কি নাম দিয়েছিলাম আমরা, ডট কি সাইড আর মেন ছিল, তাই তো, সাইড আর মেন, ঠিক আছে। আমরা ডট মেনকে বলছি যে তোমার বিজিসি, তোমার বিজিসিতে নিয়ে নাও রেড, ঠিক আছে। আর এটাকে কপি করে দিই, আর এইটাকে দিয়ে দিই একটা সাইড আছে, জাস্ট আমরা এই সিএসএসটাও যে অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখার জন্য আর কি। এইটাকে দিয়ে দিলাম ইয়েলো গ্রিন, হলো না কেন? হ্যাঁ হলো, ঠিক আছে। এটা 600, মিনিমাম 600। যেই 600 হয়ে যাবে, 600-র মধ্যে এইটা হবে। আমরা চাইছি আরেকটা, যে যখন তোমার মিনিমাম সে 900 হবে, বা এক কাজ করি, এটাকে 1200 করি, আর এটাকে তোমার একটু 900 রাখি, বড় স্ক্রিনে দেখি যে ডিফারেন্সটা বুঝতে পারি। 900, 900-র আগে পর্যন্ত একদম নর্মাল থাকবে আমাদের।
যেই 900 হয়ে যাবে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি আর কলামও করছি। আবার 1200 যখন হবে তখন কলাম তো রয়েছেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। আরেকটা জায়গায় আমরা রেসপন্সিভটাকেও চেঞ্জ করবো। তিনটা কন্ডিশন একসঙ্গে দেখছি আমরা। এবারে রেডটাকে করে দিলাম, মনে করো রেডটাকে করে দিলাম ব্লু করে দিলাম, রেডটাকে করে দিলাম ব্লু ভায়োলেট। এটা গ্রিন থাক কোনো অসুবিধা, বা এটাকে চেঞ্জ করে দিই, যেমন চেঞ্জই করছে। এটাকে ইয়েলো দিয়ে দিই। কি হলো? হ্যাঁ হলো। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি। এইটা হলো এইটা। এবারে আমরা কাজ করি একটা, এবারে আমরা বলছি ওকে যে এটা কত দিয়েছিলাম 900, ঠিক আছে, তাহলে আমরা তিনটা যখন করছি তো এটাকে ভেঙে দিই একটু। এটা করে দিই 700, এটা করে দিই তোমার 900, আর এইটা করে দিই তোমার 1200। ঠিক আছে, 1200টা আমরা দেখতে পাবো আমাদের আমার ল্যাপটপের স্ক্রিনে। তা 700, 900 আর 1200। 1200-র মধ্যে বলবো যখন তুমি 1200 টাচ করবে তখন তুমি কাজ করো যে ফ্লেক্স ডাইরেকশন তুমি কলাম করবে না, তুমি করবে কি, তুমি করবে হচ্ছে রো এর সাইজ গুলো কম বেশি করো। এবার দেখো, মানে জাস্ট রোটাকে, মানে যেটা আমাদেরকে ক্লাস দেয়, গ্রিড সাপোর্টটা, ওইটার এক্সাম্পল যদি আনতে হয় তাহলে কিভাবে করবো? আমরা যাই, যেখানে লিখে রেখেছিলাম এই ক্লাসগুলো, এই দুটো ক্লাসকে কপি করে নিলাম। দুটো ক্লাসে কপি করে আমরা চলে এলাম এখানে। কোথায় গেল এটা? 1200। এই 1200-র মধ্যে আমরা এই ক্লাসটাকে রাখলাম না, আমরা এই দুটো ক্লাসকে রাখলাম, একটা সাইড একটা মেন। আচ্ছা, এখানে তো রয়েছে এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো, তো এখানে দুবার না লিখে এইখানে চেঞ্জ করে দিই একবারে। এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে কাট করে ওখানে পেস্ট করে দিই। এক্সট্রা লেখা তো মানেই হয় না এখানে। এটা করে দিলাম, আর এটা করে দিলাম। এইটা যেটা করতে লাস্ট থার্ড এক্সাম্পলটা করছি। থার্ড এক্সাম্পলটা হচ্ছে যেটা আমাদেরকে বুটস্ট্র্যাপ দেয়, হ্যাঁ, মাল্টিপল কলাম এমডি এলজি একসাথে লিখলে কি হয় সেটা দেখছি আমরা। আর এই দুটোকে সরিয়ে দিলাম, এই মেনটা আমার লিভ লাগবে না। তাহলে আমি কি করলাম এখানে? এবার এটাকে বলছি যে তুমি এবার এক কাজ করো, এইটা তুমি হয়ে যাও 50, আর এটা হয়ে যাও 50, মানে আমরা গ্রিড কন্ট্রোলটা করছি এবার। তাহলে আমরা তিনটে কন্ডিশন দেখছি। একটা কন্ডিশন দেখবো যে যখন তোমার থাকবে হচ্ছে আপ টু কত, আপ টু 699, আপ টু 699 পর্যন্ত যা আমাদের নর্মাল থাকবে তাই একটা কন্ডিশন। নাম্বার টু, যে 700 ঢুকবে, 700 থেকে 899 পর্যন্ত হবে তোমার কি, কলাম হয়ে যাবে, আর রেড আর গ্রিন হয়ে যাবে। ঠিক বোঝা গেল? যখন যখন 900 হয়ে যাবে তখন শুধু কালারটা চেঞ্জ হবে, ভায়োলেট ব্লু আর ইয়েলো। কিন্তু 1200 হয়ে যাবে আবার সেটা তোমার গ্রিডটা চেঞ্জ হয়ে যাবে, 50-50, হাফ হাফ স্ক্রিন নিয়ে নেবে, মানে ওটা কলামও হলো না, ইনলাইন থাকবে কিন্তু 50-50 নেবে, আর কালারটাও চেঞ্জ হবে দুটোরই। একটা ভায়োলেট না, এটা কালারটা চেঞ্জ করলাম, তাই তো? এটা চেঞ্জ করে দিই, মনে করো রেড রাখলাম একটা, আর একটা ব্লু রাখলাম বা গ্রিন রাখলাম, এটা গ্রিন রাখলাম। ঠিক, এবার দেখা যাক, অ্যাপ্লাই করি এবার আমরা। এবার আমরা আগে ছোট স্ক্রিনে আসি এইটাতে। তাহলে এইটা তার তিনটে কন্ডিশন বোঝো, তিনটা। আচ্ছা, আমি পাশাপাশি রাখি স্ক্রিনটাকে, তাহলে এই কোডটাকে ছোট করে দিই, ছোট কোডটা করি। এবার দেখো, এবার বোঝো জিনিসটাকে। আমি এই স্ক্রিনটাকে একটু না আর দূর নিয়ে এইটা, হ্যাঁ এইটা, এইটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট কন্ডিশন যেটা আমরা দিয়েছি। মানে এখন আমরা তোমার 699, কোথায় 700, 700 তো ফার্স্ট কন্ডিশনটা আমাদের 700, হ্যাঁ, মানে 699 পর্যন্ত আমরা আছি এখন, আপ টু 699। তো 699 পর্যন্ত তো মিডিয়া স্ক্রিনকে তো আমরা বলিনি কিছু করার জন্য। যা রয়েছে মিনিমাম উইডথ ইউজ করেছি আমরা, মিন উইডথ 700, মিন উইডথ 900, মিন উইডথ 1200। এবার তুমি মিন উইডথ 2000 লেখো, 4000 লেখো, 6000 লেখো, সব কন্ট্রোল তোমার কাছে আছে। ঠিক, তার সাথে তুমি গ্রিডটাও কন্ট্রোল করো, প্লাস সিএসএস কে কন্ট্রোল করো একসাথে। তাহলে 699 পর্যন্ত আমাদের ওয়েবসাইট কি বলছে? আমাদের ওয়েবসাইট বলছে যে তোমার 30% হচ্ছে বাঁ দিকেরটা, আর 70% হচ্ছে ডান দিকেরটা। তার মধ্যে কালার হচ্ছে একটা এইটা, আমি কালারটা চেঞ্জ করে দিই। সাপোজ এই কালারটা করে দিলাম তোমার, মনে করো পিঙ্ক করে দিলাম, বা ইন্ডিয়ান রেড করে দিলাম, ইন্ডিয়ান রেড। আর এটা করে দিলাম তোমার, এই হোয়াইটটাকে সরিয়ে দিলাম, এটা করে দিলাম পার্পল, পার্পল। ঠিক আছে, চেঞ্জ করলাম যাতে আমি এখন বুঝতে পারবো ডিসপ্লেটা, তো ডিসপ্লে বুঝতে পারছি এখন। তাহলে দেখো, এবার দেখো এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। সাপোজ তোমার সাইটটা দেখতে এইরকম, এখন সাইটটা এখন দেখতে আমার এইরকম ছোট স্ক্রিনে। আমি চাইছি না আমার না 700 স্ক্রিনের পর 900 পর্যন্ত, 899 পর্যন্ত কি হবে, কালার চেঞ্জ করাচ্ছি। দেখো এবার জাস্ট আমি আসবো, কালার চেঞ্জ হবে, প্লাস ওটা ব্লক এলিমেন্ট হয়ে যাবে। দেখো ব্লক হয়ে গেল, কি করলো এটা, কি হয়ে গেলো, প্রথমটা গ্রিন আর তার সাথে রেড। দেখি কোডটা কোথায় গেল, দাঁড়াও, এটা 700, এটা হচ্ছে এই 900। 900 কোডটা শুধু লক্ষ্য রাখো এখন। 900টা কি বললাম, তোমার হচ্ছে না, সরি 700টা, 700, 900 কেন, 700। 700-র মধ্যে বলা হয়েছে যে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড। আর কলাম বলেছি আমরা। কলাম মানে কি? কলাম মানে হচ্ছে
তোমার ফুল বিড, তো ফুল বিট নিয়েছে, একটা গ্রিন একটা রেড, কোনো অসুবিধা নেই। এবার আমরা আসবো 900, মানে হচ্ছে এটা চলবে কতদূর, 899 পর্যন্ত, যেহেতু 900 বলেছি আমরা, তো 899 পর্যন্ত কিন্তু সেম থাকবে। দেখো এবার আস্তে আস্তে বাড়াচ্ছি, যতক্ষণ 899 ঢুকবে সেম থাকবে, যখন চেঞ্জ হবে ধরে নিতে হবে ওটা তোমার 900 হয়ে গেছে আর কি। এবার দেখো এবার কি করলাম, 900 কি বলেছি আমরা, কলামই থাকবে, কিন্তু তুমি একটা করবে ব্লু ভায়োলেট, একটা করবে ইয়েলো। তাহলে দেখো একটা ইয়েলো একটা ব্লু ভায়োলেট, কিন্তু কলামই আছে, চেঞ্জ হয়ে গেল। এবার দেখো মজার কথা, এইখানে দেখো যেটা অ্যাকচুয়ালি বুঝতে, মানে এইটাই তো তোমাকে বারবার লিখতে হবে। যখন লিখি না আমরা কলাম এমডিসি, কলাম LG3, ওই 3 মানে হচ্ছে 30%, 4 মানে 40%, এটা কিন্তু বারবার লিখতে হবে। মানে একটা ক্লাসে তুমি 4টা ক্লাস অ্যাপ্লাই করছিলে, তাহলে একটার জন্য, একটা ডিবের জন্য 4 বার মিডিয়া কোয়ারি লিখতে হবে। এবার ভাবো তুমি যে তোমার একটার জন্য 4টে, সাপোজ তোমার ওই ওয়েবসাইটে 40টা ডিব আছে, তাহলে কতগুলো হয়ে গেল, তো অতগুলো তো মিডিয়া কোয়ারি লিখতে হবে। তো ওটাও অসুবিধা নেই, তুমি যদি প্রথমবার লিখতে চাও লিখতেই পারো। এবার দেখো 1200-র মধ্যে আসছি আমরা, তাহলে কি হয় বলো, 1200 কি হয় বলো। উম 1200-র মধ্যে এটা ফুল বিট কেন নিল, দাঁড়াও, ফুল বিট কেন নিল 1200-র মধ্যে। এবার দেখো কনসেপ্টটা, দেখো একটাই ওয়েবসাইট, কিন্তু আমরা এবার পুরো বুটস্ট্র্যাপের মধ্যে কন্ট্রোল করছি। এখন কি হলো, থার্ড নাম্বারে আছে আমরা, থার্ড নাম্বার বলতে কোনটা, তোমার 1200। কোথায় গেল 1200তে বলা হচ্ছে যে তোমার সাইড আর মেন ফ্লেক্সিবল হবে, রো, আর রোতে হলে তুমি 50 আর 50 দিচ্ছ ওকে, তাহলে এটা 1200 বা তার বিয়ন্ড, 1200 বা তার বিয়ন্ড, তাহলে তোমার দেখো দুটো 50-50 হয়ে গেল, দুটো কন্টেন্ট, আর এটা হয়ে গেল। এবার বলা হচ্ছে যদি তুমি 900 আসো তো তোমার ব্লক হবে কিন্তু কালার চেঞ্জ, তোমার যদি 700 থাকে তাও কালার চেঞ্জ, কিন্তু 699 পর্যন্ত তোমার অ্যাকচুয়াল যে স্ট্রাকচার সেটা চলে আসবে। মানে আমি এক্সাম্পল দিলাম, তুমি এইভাবে যতবার মিডিয়া করে লিখবে, তুমি প্রত্যেকটা কম্পোনেন্টকে, এই যে 50% লিখলাম, তুমি জানো না আমি একটা চাইছি যে এটা 50% হবে না, তোমার দুটো এলিমেন্ট ছিল, 4টে এলিমেন্ট থাকতো, যখন আমরা লিখতাম আর কি, কলাম এমডি হলে এত, 6 হলে এত, 3 4 মানে 1 থেকে 12 যেটা তুমি পাস করতে, ওটাকে তুমি এখানে পার্সেন্টেজে পাস করবে। দেখো বুঝতে পারলে কিনা, এর মধ্যে কারো করে থাকলে বলো, আদারওয়াইজ থার্ড যে এক্সাম্পলটা দেখবো সেটা আমরা শিখবো না, সেটা জানার জন্য যে ফ্লেক্স ইউজ না করেও এই জিনিসটা পুরো কিভাবে আনতে হয়। তো হচ্ছে ফন্টের মধ্যে এখানে নাও আসতে পারে, দাঁড়াও এখানে নাও আসতে পারে, এটা কিন্তু বুঝে নি। এখানে হচ্ছে তোমার ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলের মধ্যে তোমার ফন্ট স্টাইলের মধ্যে কার মধ্যে ছিল ওটা, দাঁড়াও আমি নিজেও ভুলে গেছি, এটাকে সার্চ করি। এটা ফন্ট সাইজ এফএস, আর ডিসপ্লেটা হচ্ছে তোমার যেখানে H1 ট্যাগ গুলো আছে, দাঁড়াও H1 H2 কোথায় আছে এটা, দাঁড়াও এখান থেকে খুঁজে নি। হুম, তোমার টাইপোগ্রাফিতে চলে আসে একবারেই, ঠিক আছে, টাইপোগ্রাফিতে একবারে পেয়ে যাবো, মানে আমি জানি যেহেতু মনে আছে বলে, আদারওয়াইজ তুমি খুঁজতে এখানে, এই দেখো এটা। এবার দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে এই চ্যাপ্টারটা খুলবে, এখানে যেটা বলা হচ্ছে H1 ট্যাগ ইউজ করি আমরা, তো H1 ট্যাগ ইউজ না করে তুমি ডিসপ্লে ট্যাগও ইউজ করতে পারো, এটা বুস্টটা তোমাকে বলছে। তো ডিসপ্লে 1 মানে হচ্ছে সব থেকে বড়, এই যে লিখে দিয়েছে ক্লাসগুলো, এই ক্লাসগুলোর মানে হচ্ছে তোমাকে এটা পড়তে হবে তখন, এটা যে ডিসপ্লে 1 ইউজ করা মানে হচ্ছে যে তোমার এই রকম একটা ডিসপ্লে আসবে, মানে H1 ট্যাগের মতো। তো অল্টারনেট এটা, এটা অল্টারনেট আর কিছুই না, ওরা লিখেও দিয়েছে তুমি এটা ইউজ করতে পারো, আদারওয়াইজ H1 ট্যাগ সব থেকে বেটার, আমি ওইটাই ইউজ করতে পারি। ঠিক আছে, এবার শুধু একটা ফন্টের মধ্যে একটা স্টাইল চেঞ্জ হয়ে যায়, আদারওয়াইজ H1 ট্যাগের কাজ হচ্ছে শুধু বোল্ড করে দেওয়া আর সাইজ বড় করে দেওয়া, আর কিছু হয় না। কিন্তু ডিসপ্লের মধ্যে 3টে প্রপার্টি হয়, একটা বোল্ড করে দেওয়া, সাইজ বড় করে দেওয়া, প্লাস একটু স্টাইলটাকে অন্যভাবে করে দেওয়া। ঠিক আছে, যেমন দেখুন টেবিল ট্যাগ করছিলাম এক সময়, টেবিল ট্যাগের মধ্যে যখন বর্ডার লিখতাম আমরা, তখন কি হতো, তখন যখন আমরা বর্ডার না, ইজি এক্সাম্পল নিই, টেবিলের মধ্যে দেখবে আমরা টিআর লিখতাম, মনে আছে, বা টিএচ লিখতাম, ভাবো টিএচ, টিএচটা আমরা কি পড়েছিলাম টেবিলের মধ্যে, টিআর টিডি সবকিছু, তো টিএচটা আমরা কেন লিখতাম, টিএচ লিখতাম এই জন্য যে ওটা হেডিং করে দিত। তা আলটিমেটলি টিএচ এর কোনো কাজ নেই, টিএচ এর কাজ দুখানা ছিল, যে লেখাটাকে বোল্ড করে দেবে আর সেন্টার করে দেবে। তুমি যদি টিএচ ইউজ না করো, তুমি সিম্পল ওখানে একটা টিডি ইউজ করো, বা টিআর ইউজ করো, বা ডিভ ইউজ করো, কোনো অসুবিধা নেই। ওখানে তুমি তোমাকে দুখানা প্রপার্টি লিখতে হবে, যে টেক্সট অ্যালাইন সেন্টার আর তোমার ফন্ট হচ্ছে বোল্ড, এই দুটোকে না লিখতে হয়, আমরা ওখানে লিখি টিএচ। সেইটাই তুমি ওই ক্লাসগুলো কি করছে ওরা, যে ওটাকে অ্যাপ্লাই করছে ওইরকমই, দেখো এর কোনো মানে নেই তুমি সব ক্লাস ইউজ করবে, সব থেকে ইজি ওয়ে হচ্ছে সব সময়
তুমি যেটাকে নিয়ে জানো কোর সিএসএস এ ওটাই মনে রাখবে, আর ওটাকে কি বলে তুমি ওটাকে ফলো করবে, হচ্ছে এখানে সার্চ করবে। সাপোজ তুমি ভাবছো যে আমি লিখবো এখানে প্যাডিং কাকে বলে, তুমি প্যাডিং দিয়ে সার্চ করবে, কারণ প্যাডিং এর অল্টারনেট কি সেটা আমরা জানি না। তুমি প্যাডিংটাকে নিয়ে সার্চ করবে, প্যাডিং কে কি বলে এরা, তখন তুমি বুঝতে পারবে। কিভাবে খুঁজতে হবে যে আমরা কি করতে যাচ্ছি আলটিমেটলি। দেখো বুটস্ট্র্যাপও যখন রান হচ্ছে না, দেখো ব্রাউজার, যে ব্রাউজার মনে হচ্ছে যে খেলার মাঠটা, ওই খেলার মাঠের মধ্যে তিনটে প্লেয়ারই খেলা করতে পারে। তিনটে প্লেয়ার কে কে, একটা এইচটিএমএল মানে কোর এইচটিএমএল, একটা কোর সিএসএস আর কোর জাভাস্ক্রিপ্ট। ওই তিনটে ছাড়া কেউ খেলতেই পারে না, ওখানে খেলার জায়গাটাই নেই। এবার অন্য কেউ যদি কেউ খেলতে আসে, ওকে তিনটের মধ্যে কোনো একটাতে কনভার্ট হতে হবে। তো সিম্পল। তো বুটস্ট্র্যাপ চললো কোর সিএসএ কনভার্ট হচ্ছে, তো কোর সিএসএস বদলাবে না। তো যে কোনো ট্যাগ মনে রাখতে গেলে বুটস্ট্র্যাপ কি বলছে, তখন দেখবে টেলভিন যখন পড়বে না, টেলভিনটার আবার সিনট্যাক্সটা আলাদা। তুমি কত মনে রাখবে যে টেলভিন কি, ম্যাটেরিয়াল বাই কি, কালকে দিনে নতুন কিছু চলে আসবে। সবসময় মনে রাখার নিয়মটা হচ্ছে তুমি কোর ল্যাঙ্গুয়েজটাকে মনে রাখো। কোর ল্যাঙ্গুয়েজ যদি পিএইচপি হয়, পিএইচপিটাকে আমি মনে রাখি। এবার যদি লারাভেল হয়, কোড ইগনাইটার হয়, তোমার সিম্ফনি হয়, অনেক এরকম ফ্রেমওয়ার্ক আছে যেগুলো ফলো করতে পারো। প্রত্যেকটার মধ্যে সিনট্যাক্স আলাদা হয়ে যাবে। যদি কোর পিএইচপি সিনট্যাক্স তো কমন, তো কোর পিএইচপিটাকে রেফারেন্স ধরলে লারাভেল কি বলছে, তো লারাভেলের সাইড করে তোমার কোড লিখতে হবে, কপি আর পেস্ট করতে হবে। কেউ মুখস্থ করে না, সবসময় ফ্রেমওয়ার্কের সাইট খুলবে, ওখান থেকে কপি করে পেস্ট করবে। কেন? লারাভেল 8 এর কোড আলাদা, লারাভেল 9 এর কোড আলাদা, আবার লারাভেল 10 এর সিনট্যাক্স আলাদা, 11 আছে তার সিনট্যাক্স আলাদা। তো একটা লোক কত মনে রাখবে? তো মনে রাখাতে ব্যাপার না। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে তোমাকে একটা লাইব্রেরি দিচ্ছে, লাইব্রেরিটা কিভাবে ইউজ করতে হয় তোমাকে ওটা ওরা ওদের থেকে শিখতে হবে, মানে ওদের মতোই করে কোডটা করতে হবে। তো বুটস্ট্র্যাপ ইজ লাইব্রেরির মতো একটা প্যাকেজ, এটা সিএসএস এর একটা প্যাকেজ, ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা কিছু না, ইটস নাথিং বাট আ প্রি ডিফাইন্ড সিএসএস কোড, আর কিছুই না। মানে তোমাকে কিছু প্রি ডিফাইন্ড কোড লিখে দিয়ে দিয়েছে, যাতে আমাকে বারবার না লিখতে হয়। এবার ভাবো যে কলাম MD6, নিশ্চয়ই ওটা কোথাও না কোথাও ব্রেক পয়েন্টে কি কোথায় ভাঙছে, নিশ্চয়ই আমাদের এটা ভাঙছে, মিডিয়া কোয়ারিতে ভাঙছে। ওগুলো ভাঙতেই হবে মিডিয়া কোয়ারিতে, কারণ ব্রাউজার ওগুলো বোঝে না, কলাম MD6 কলাম MD কিছু বোঝে না। ও এটা বোঝে, মানে এই এই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়া হয়েছে ব্রাউজারকে। ইভেন এটাও বোঝে না, তোমরা যদি ভাবো যে এটা বোঝে, এটাও বোঝে না। এগুলোকে বলা হয় তোমার মানে নেক্সট টু মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ তো আমরা পড়ি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা মাঝে মাঝে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেগুলোকে পড়ি সেগুলো হচ্ছে ইন্টারপ্রেটার বা কনভার্টার বা ট্রান্সপাইলার। ওর মতো করে লিখছি, আবার এই কোডটাকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে অবজেক্ট ল্যাঙ্গুয়েজে, আর অবজেক্টটা রান করছে হচ্ছে সিপিইউ লেভেলে, সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। সেগুলো আমরা জানি না, সেগুলো আমরা থিওরি পড়ি, কারণ ওগুলো তো ল্যাঙ্গুয়েজ আমরা লিখতে পারবো না। তো আমরা এমন একটা কনভার্টারের ভাষা পড়ছি বা ট্রান্সলেটরের ভাষা পড়ছি, যার ভাষা পড়লে সে ওর হয়ে কনভার্টটা করে দেবে। ঠিক আছে, সাপোজ আমাকে যদি একটা জাপানিজ লোকের সাথে কথা বলতে হয়, আমি জানি বাংলা মনে করো, আর একটা কনভার্টার আছে যে শুধু হিন্দি আর জাপানিজ জানে, মনে করো হিন্দি আর জাপানিজ জানে, আর আমি জানি বাংলা। তাহলে আমি জাপানিজ লোকের সঙ্গে কথা কি করে বলবো? তাহলে আমাকে হিন্দি শিখতে হবে, বাস এটুকুই। হিন্দি যদি শিখে যাই আমি, তাহলে হিন্দিতে ওই কনভার্টারটা আমার ইনপুটটা নেবে আর জাপানিজে কনভার্ট করে দেবে। ওটাই হচ্ছে। তো হিন্দিটা কে এখানে? হিন্দিটা হচ্ছে এখানে তোমার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, এগুলো সব হচ্ছে ওই ওই কনভার্টারটা, জাস্ট একটা কনভার্টার। কারণ ওটা না জানলে আমরা মেশিনের সঙ্গে ইন্টারাকশনটা করতে পারবো না। মেশিনের সঙ্গে ইন্টারাকশন করতে গেলে মেশিন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, আর মেশিন ল্যাঙ্গুয়েজ কথা বলাটা অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল ফর হিউম্যান বিং। ওই জন্যই মানুষ একটা এমন একটা মাঝামাঝি অ্যাসেম্বলি টাইপের ল্যাঙ্গুয়েজ বার করে দিয়েছে, যেখানে আমাদের কথাটাও সব বুঝতে পারবে, আর ওটার মধ্যে কিছু সিনট্যাক্স রয়েছে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে মানে অবজেক্টে কনভার্ট হয়ে যাওয়ার পর মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, সেটাতে কনভার্ট করতে পারবে। তো ওটাই হয়। তো ওই কনভার্টারটা যখন আমরা এই যে HTML কোড লিখছি বা CSS লিখছি, এই কনভার্টারটাও কিন্তু আমাদের কোথায় লেখা আছে? ব্রাউজারে। আমরা বলি না HTML CSS জাভাস্ক্রিপ্ট শুধু ব্রাউজার রান করে কেন? তো ফ্রন্ট এন্ড মানে শুধু যে ব্রাউজার না, ব্রাউজারের মধ্যে ওই ইঞ্জিনটা আছে বলে ব্রাউজার রান করছে। যদি ইঞ্জিনটাকে বার করে নেই আর যদি ব্যাকএন্ডে লাগে, ব্যাকএন্ড রান করবে। যদি কেউ তোমাকে ইন্টারফেস জিজ্ঞেস করে যে HTML কোথায় রান করে, তুমি যদি বলো ফ্রন্ট এন্ডে, তাহলে ভুল। ফ্রন্ট এন্ড বলে কিছু হয় না, ওটা ব্রাউজারে রান করে। এবার ব্রাউজারে কেন রান করে? তো স্যার ব্রাউজারের মধ্যে একটা ইঞ্জিন আছে, মানে ট্রান্সপাইলার লাগানো আছে, যেটা HTML এর কোডটা কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে আছে। তাহলে স্যার যদি আমি ওই অ্যাপ্লিকেশনটা বার করে নিই আর অন্য একটা সিস্টেমে দিয়ে দিই ব্যাকএন্ডে, তাহলে চলবে HTML? ডেফিনেটলি চলবে, একদম চলা উচিত। ওইটা তো আজকে ডেটে হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে। জাভাস্ক্রিপ্ট তো আগে বানানো হয়েছিল 2000 মানে 1995-এ তৈরি হয়েছিল। নেটস্কেপ বলে একটা তোমার সফটওয়্যার ছিল, তখন ব্রাউজার ছিল তার জন্য। 1997-এ ওটাকে পাবলিক করা হলো, 2000 সালে ওটা পপুলার হলো। কি জন্য? শুধুমাত্র তোমার ব্রাউজারের জন্য। ব্রাউজারের বাইরে কাজ ছিল না তখন। 2008-এ কল্পনা মানে প্ল্যানিং করা হলো যে শুধু ব্রাউজার চলছে, তো এক কাজ করি ব্রাউজার থেকে বার করে দিই ওটা, তাহলে ফ্রন্ট এন্ড বলা যাবে না।
তখন তো ওটা হয়ে গেল অ্যাপ্লিকেশন। তো যদি জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটা ব্রাউজারে আছে তো ফ্রন্ট এন্ড বলছি, ওই ইঞ্জিনটাই তুমি ব্যাক এন্ডে রাখছো, তুমি বলছো ওটা একটা নোড জেএস, মানে এক্সপ্রেস হয়ে গেল। তো নোড জেএস তো ব্যাক এন্ডে কাজ করে, তো ওটাই হচ্ছে জিনিস, আর কিছুই না। তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বলে কিছু হয় না, তুমি একটা পরিবেশের মধ্যে, যেমন তোমাকে মনে কর জল দিলাম আর বললাম এটা আইস করে দাও, তুমি আইসটা করবে কি করে? কোনো ম্যাজিক তো করবে না। তুমি জলটাকে একটা পরিবেশের মধ্যে রাখবে, যে পরিবেশের মধ্যে জলটা জমাট বাঁধতে পারে, এটাই তো হয়। ওই পরিবেশটা হতে পারে ফ্রিজ। এবার তোমাকে যদি বলি আমি রেফ্রিজারেটর দেবো না, তুমি কি করবে? তো তুমি সঙ্গে সঙ্গে টিকিট কাটবে বা ফ্লাইটে যাবে, চলে যাবে দার্জিলিং, ওখানে তুমি জলটা রেখে দাও 2 ঘন্টা একদম পাহাড়ের উপরে, দেখবে জমে যাবে। তখন তো রেফ্রিজারেটর লাগলো না। তো রেফ্রিজারেটরটা হচ্ছে তো ব্রাউজার। তো ব্রাউজারের মধ্যে তো হয়, কিন্তু ব্রাউজার ছাড়াও হয়। ওই পরিবেশটা যদি পেয়ে যায় তাহলে হবে। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো ইজ নাথিং বাট এনভায়রনমেন্ট, ওই জন্য নোডকে বলা হয় রান টাইম এনভায়রনমেন্ট। যেমন তোমার একটা পিডিএফ ফাইল খোলো, তো পিডিএফ ফাইল খুলতে গেলে তো পিডিএফ ফাইল খোলার একটা অ্যাপ্লিকেশন দরকার হয়। আমরা যখন ওয়ার্ড ফাইল খুলি, এক্সেল খুলি, তো ওয়ার্ড ফাইল কি এমনি খুলে যায়? মাইক্রোসফট ওয়ার্ড তো লাগে, বা ওইরকম টাইপের কোনো একটা অ্যাপ্লিকেশন লাগে। ক্লাউডে হলেও লাগে, যখন আমরা গুগল সিট খুলি, অনলাইনে গুগল সিট খুলি, তো আলটিমেটলি ওটাকে চালানোর জন্য কেউ দরকার হয়। ওটাই হচ্ছে এনভায়রনমেন্ট। যে এইচটিএমএল এর কোডটাকে কেউ তো পড়বে, যার মধ্যে ডেফিনেশন লেখা আছে, ডিভ মানে এইটা, বা অ্যাড্রেস মিডিয়া মানে এইটা, স্ক্রিন মানে এটা, কে পড়ছে ওটা? ব্রাউজার পড়ছে না। ব্রাউজার তো একটা অ্যাপ্লিকেশন। তুমি যদি ব্রাউজার বানাও তাহলে কাজ করবে না ওটা। ওই ব্রাউজারের মধ্যে ওই ডেফিনেশন গুলো লিখতে হবে, যে ডেফিনেশন গুলো W3C বলে দিয়েছে, যে তোমাকে এই কোড গুলো লিখতে হবে। ওই কোড গুলোকে তোমার গুগল ক্রম, মজিলা, সাফারি, অপেরা বা ব্রেভো, যারা সব আছে অনেক আরো দুনিয়ার আছে, ওরা ওগুলোকে অপ্ট করে। অপ্ট করতে গিয়ে ওরাও তো কোডিং করছে, কোডিং করতে গিয়ে কিছু কম বেশি করে দেয়। ওই জন্য কি হয়, একটা ওয়েবসাইট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটে একটু হলো স্লাইটলি চেঞ্জ এখনো আজকের ডেটেও কিন্তু এক্সিস্ট করে। আগের ডেটে তো খুবই এক্সিস্ট করতো, যে তুমি ইন্টারনেট এক্সপ্লোরার খোলো আর তুমি অপেরায় খোলো, দেখবে একদম আলাদাই সাইটটা খুলতো আগে। যেহেতু ওটা বানানোই হয়েছিল ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, মানে আগের ডেটে আগেকার দিনে স্ট্যান্ডার্ডটাই ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, ওটাকে ধরে সবকিছু তৈরি হতো, ওটাই ছিল মাদার একটা ব্রাউজার। আজকের ডেটে তো গুগল ক্রম আছে, কারো কাছে মুজিলা আছে, কারো কাছে সাফারি আছে, ক্রস প্ল্যাটফর্মে আমরা কাজ করি। তো এগুলোকে মাথায় রাখা দরকার একটু। তো তুমি যখনই কোর্স এসে লিখবে, যে আমরা একটু আগে বুঝলাম যে কোর্স এসে লিখতে হয় এভাবে, বুটস্ট্র্যাপকে যদি ফলো করতে হয়, তো বুটস্ট্র্যাপের সাইট ছাড়া আর কোথাও ভালো, মানে এর থেকে যদি কেউ বলে যে ভালো কোথাও নোটস আছে, তো সেটা হতে পারে না। অফিসিয়াল ডকুমেন্টেশন ইজ দ্য আলটিমেট সোর্স অফ দ্যাট টেকনোলজি। সেটা রিয়াক্ট হোক, বা সিএসএস হোক, বা পিএইচপি হোক, বা জ্যাঙ্গো হোক, বা লারাভেল হোক, যাই হোক না কেন, ওর ডকুমেন্টেশন ছাড়া এর থেকে ভালো নলেজ বা এর থেকে ভালো তোমার নোট থাকতে পারে না। মানে এর থেকে বেশি বুস্ট আপ কেউ থেকেও শিখতে পারবে না। তুমি যাই শেখাবে না কেউ, তোমাকে কমই শেখাবে, কারণ এর থেকে বেশি কিছু নেই। টপিক বলো বা তুমি টার্মস গুলো বলো, ঠিক আছে? তো এইভাবে খুঁজবে সার্চে গিয়ে। যখন দেখবে সার্চের মধ্যে আমরা এটা পড়েছিলাম, তুমি যেহেতু বলছো দুটো ক্লাস গ্যাপ করেছো বলে একটু লিঙ্ক করতে হয়তো অসুবিধা হচ্ছে। এই যে পড়েছিলাম আমরা লেআউট থেকে শুরু করে কন্টেন্ট, ফর্মস, কম্পোনেন্ট, হেল্পার, ইউটিলিটিস, এর মধ্যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে। একটু প্র্যাকটিস করতে করতে মনে পড়ে যায়, যে আমি ফাটাকসে কি বললাম, ঢুকলাম আর বুঝে গেলাম যে এর মধ্যে আমার টাইপোগ্রাফিটা ছিল কোথায়, এখানে, সরি, কন্টেন্টে টাইপোগ্রাফিটা ছিল। তো এগুলো মুখস্থ হয়ে গেছে যে এর মধ্যে থাকে, কারণ করে করে এগুলো মুখস্থ করিনি, যে আমি আজকে বসবো আর মুখস্থ করবো তা কিন্তু না। এটা করতে করতেই হয়, যে ফর্মস এর মধ্যে ফর্মস, যে ফর্মস তো লেখা আছে বলে বুঝতে পারছো, তো এগুলো করতে করতেই হয়ে যায়। এগুলো তো মুখস্থ করতেও হবে না, যতক্ষণ দিয়ে মুখস্থ করবে দেখবে বুস্টআপ 6 চলে আসছে, আর ওর মধ্যে স্ট্রাকচার এটাই নেই, এটা অন্য চেঞ্জ হয়ে গেছে, তখন তুমি কি করবে? এই জন্য যে কোনো ফ্রেমওয়ার্কের যে বেস ল্যাঙ্গুয়েজটা, ওটাকেই একটু মন দিয়ে শেখা উচিত। আর যেহেতু এইচটিএমএল আর সিএসএস এর কোনো অল্টারনেট নেই আজকের ডেটে, অল্টারনেট মানে হচ্ছে যে তুমি যখনই কিছু ইউজ করো না কেন, তুমি ওই ল্যাঙ্গুয়েজটাকেই লিখে কাজ করতে পারো। এইচটিএমএল এর তো কোনো অল্টারনেটই নেই। আর সিএসএস অল্টারনেট আছে বলাটা ঠিক, যে বুটস্ট্র্যাপের মতো, কিন্তু ওরাও তো এটাকেই অপ্ট করছে। তো যখন এটাকেই অপ্ট করছে, আমরা বুটস্ট্র্যাপের সাথে কোর্স লিখতে পারি, তাহলে কনসেপ্টটা হয় কি হয়ে যায়, যে কোর এইচটিএমএল, কোর সিএসএস আর কোর জাভাস্ক্রিপ্টের আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব জরুরি, যারা ওয়েব ডেভেলপমেন্টে আছে। তারপর তো ফ্রেমওয়ার্কের নলেজ কম বেশি হলে অসুবিধা নেই, তুমি কোনো একটা ফ্রেমওয়ার্ক কম জানো, কোনো একটা বেশি জানো, কিন্তু নলেজটা বেসিক ল্যাঙ্গুয়েজের তোমার কাছে থাকতে হবে, যে কিভাবে কাজটা চলছে, ব্রাউজারের মধ্যে কিভাবে রেন্ডার হচ্ছে। যেমন প্রোগ্রামিং শিখবো আমরা, তখন প্রোগ্রামিং কিভাবে কাজ করে, পিএইচপি কিভাবে কাজ করে, ওগুলো ওটা বোঝাটাই হচ্ছে আমাদের কাজ। ওটা বুঝতে পারলে তুমি তো কোড ইজিলি লিখতে পারবে। ঠিক আছে? থার্ডটা, এই কোডটাকে দেখে রাখবে একবার, জাস্ট দেখেই রাখবে। এটা ইউজ করি না আমরা, ঠিক আছে? সিম্পল দেখলে বুঝতে পারবে যে ফ্লোট ক্লিয়ার ইউজ হয়েছে, ঠিক আছে, ক্যাবে ইউজ হয়েছে। যদি না বুঝতে পারো তাহলে পরে ক্লাস আমরা একবার দেখে নেবো। তো ওটা ইউজ হয় না, কিন্তু একবার দেখে রাখা উচিত, যে আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ না করি, ফ্লেক্সও ইউজ না করি, তাহলে কিভাবে করতে হয়। ঠিক আছে?
তো এই কোডটা দেখবে অবশ্যই, ওয়েবসাইট আন্ডারস্কোর কোর আন্ডারস্কোর সিএসএস নাম্বার 1, আর নাম্বার 2 দেখবে বুটস্ট্র্যাপ দিয়ে সাইটটা বানিয়েছিলাম সেই কোডটা, মানে এই সাইটটা, এইটা, এটা অবশ্যই দেখবে। তাহলে এটার মধ্যেই বুটস্ট্র্যাপ ইউজ করেছি, আর ওটার মধ্যে আমরা শুধুমাত্র সিএসএস দিয়ে ইউজ করেছি ওই সাইটটাকে। কোথায়? এই পেজটা, এইটা। এটা হচ্ছে অনলি ফ্লেক্স, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। কোথায় গেলে, সরি, এটা বুটস্ট্র্যাপ, সিএসএস, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এই দুটোকে যদি প্যারালালি তুমি করতে পারো, ইভেন তুমি এই সাইটটাকেও বানাতে পারো কমপ্লিটলি সিএসএস দিয়ে। কিন্তু তোমার টাইম টেকেন, আজকে তুমি বুঝতে পেরেছো লজিক গুলো, কিন্তু তুমি এটা করতে তোমার হয়তো 1 মাস লেগে যাবে। যদি রোজ তুমি আধা ঘন্টা করে টাইম দাও, 1 মাস লেগে যাবে করতে। আর এইটাকে একটু শার্প করতে যেটা বললাম, যে এই সাইট থেকে তুমি যদি কোনো থিম নামিয়ে নাও, ওই থিমটার মধ্যে সিএসএস কি লিখেছে, কি কি প্লাগইন ইউজ করেছে ওরা, কিভাবে এইচটিএমএল লিখেছে, এটা রেফারেন্স দেওয়ার জন্য। মানে এমন কোনো সাইট নেই এর মধ্যে নেই। তুমি যে কোনো সাইট, সে তোমার ফেসবুক হোক আর লিঙ্কডিন হোক, সব আছে এর মধ্যে। তুমি ওগুলোকে ওই টাইপের সাইট কিভাবে কোড লিখতে হয়, কিভাবে না, এটা কমপ্লিটলি ফ্রন্ট এন্ড এর জন্য বললাম। যদি তোমার ফ্রন্ট এন্ডে এখন যদি ইন্টারেস্ট গ্রো করছে, তো প্যারেলালি রাখতে পারো, এটা খারাপ না। মানে যদি ব্যাক এন্ড শিখতে হচ্ছে মানে ফ্রন্ট এন্ড শিখবে না, তার কোনো মানে নেই। তো ফ্রন্ট এন্ডে যাও আস্তে আস্তে। ফ্রন্ট এন্ড যেতে গেলে তোমার খুব ভালো নলেজ থাকতে হবে সিএসএস এ, খুব ভালো। জাভাস্ক্রিপ্ট কম জানলেও চলবে, এইচটিএমএল কম জানলেও চলবে। ফ্রন্ট এন্ড কে ডিজাইন করাটাই হচ্ছে মেন। একটা সাইট ভালো দেখা বা ভালো একটা লুক আসা কমপ্লিট রেসপন্সিবল হচ্ছে সিএসএস। কারণ জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারির অনেক প্লাগইন আছে, তুমি যদি অল্প নামগুলো জানা যাও, জাস্ট ওগুলোকে লিঙ্ক করে দিতে হবে। কিন্তু সিএসএস গুলো তোমাকে জানতে হবে, লিখতে হবে। তো সিএসএস টাই হচ্ছে অ্যাকচুয়ালি বেস অফ একটা লুকসের। তো ওটাকে যদি জানতে হয়, এরকম সাইটগুলো তোমাকে হেল্প করবে। এছাড়া অনেক আরো সাইট আছে, তুমি যদি গুগলে সার্চ করো প্রচুর সাইট আছে। বুটস্ট্র্যাপের সাইট রয়েছে প্রচুর, থার্ড পার্টি অনেক সাইট আছে। আমার এই সাইটটা খুব ভালো লাগে বলে এই সাইটটাকে সবাইকে রেফার করি, যে অ্যাজ এ বিগিনার এই সাইটগুলো দেখলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে এই সাইটটা কিভাবে তৈরি করেছে ওরা, কি কি ইউজ করেছে। আর এটাকে যদি তুমি ঠিকঠাক 10 দিন টাইম দাও, তো এই সাইটটাকে তুমি তোমার মধ্যে বানিয়ে নেবে। আর এখন কিন্তু আজকে তুমি বুঝতে পারবে যে কোথায় ওরা ডিভ ইউজ করেছে, কোথায় ফ্লেক্স ইউজ করেছে, কোথায় বুটস্ট্র্যাপের কোন ক্লাস ইউজ করেছে। যে ক্লাসগুলো বুঝতে পারবে না, সিম্পল ক্লাসটা কপি করবে, আর তুমি বুটস্ট্র্যাপের সাইডে এসে পেস্ট করে দেবে এখানে, কোথাও বলে দেবে। বা সবথেকে বেস্ট কি হয়, গুগলে যখন আসো না, গুগলের লেখার নিয়মটা কি হয়, গুগলে যখন তুমি কোনো ক্লাসের সম্বন্ধে খুঁজবে, সাপোজ মনে করো একটা ক্লাস খুঁজছো যে প্যাডিং, তো প্যাডিং লিখে লিখে দাও বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ 5, ঠিক আছে? প্যাডিং লিখে বুটস্ট্র্যাপ 5 লিখে দাও, যে পেজটা খুলবে তোমাকে ডিরেক্টলি ওখানেই চলে যাবে। দেখো একদম একবার তোমার পেজে চলে গেল। এটা খুব সুন্দর একটা সার্চ করার স্টাইল একটা। যখন পাইথনের কেউ ক্লাস খোঁজে, পাইথনের মধ্যে ক্লাস টাস খুঁজতে হয়, তখন এইভাবেই সার্চ করতে হয়, যে তুমি একবার ডিরেক্টলি ওখানে লেখো ক্লাসটাকে। সাপোজ তুমি কোনো একটা ক্লাস চাইছো, ক্লাসটাকে তুমি লিখলে, পাশে লিখে দাও পিআইপি, পাইথন প্যাকেজ ম্যানেজার, তোমাকে একবার নিয়ে চলে যাবে, তোমাকে আর বারবার 10টা পেজ খুলতে হবে না। এইভাবে খোঁজো। মানে মেনলি হচ্ছে তোমাকে বুটস্ট্র্যাপ দিয়ে করতে গেলে এই সাইটটাকেই তোমাকে ফলো করতে হবে, নাম্বার 1। আর এই সাইটের বাইরে কোনো ইনফরমেশন খুব একটা স্ট্রং নেই, যা আছে এখানে। তো আমরা এর মধ্যে পড়ে নিয়েছি এখন পর্যন্ত, কম্পোনেন্ট কাকে বলে, কিভাবে কপি করতে হয় কম্পোনেন্ট গুলো। আর কম্পোনেন্ট ছাড়া মেন কাজটা যেটা শিখেছি আমরা, একটা স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, রেসপন্সিভ অ্যাজ ওয়েল এজ ফ্লেক্সিবল, উইথ বুটস্ট্র্যাপ অ্যান্ড উইদাউট বুটস্ট্র্যাপ।